একটু কঠিন সময়, কিন্তু এর চেয়ে কঠিন সময়ের মধ্যে তো মানুষ গেছে। এক, দুই হচ্ছে এখানে তো এই গ্রহটা তো আরো অনেকের না, শুধু মানুষের না। কিন্তু আমরা এটা আমাদের নিজেদের বাপের সম্পত্তি বানিয়ে ফেলেছি। ফলে দীর্ঘকাল ধরে আমরা যাদের যাদের জায়গা নিয়ে নিয়েছি, দখল করেছি, বেদখল করেছি এবং যাদের হত্যা করেছি, একের পর এক প্রাণী প্রজাতি, উদ্ভিদ প্রজাতি লোপ পেয়েছে শুধু আমাদের জন্য। এছাড়া মানুষও তো লোপ পেয়েছে। হোমোসাপিয়েন্স ছাড়াও তো আরো মানুষ ছিল, তাই না? যেমন নেয়ান্ডারথাল ছিল, আরো নানান ধরনের মানুষ ছিল, মানে মানব ধারা। তো হোমোসাপিয়েন্স অর্থাৎ আমাদের এই ধারাটাই আমরা তাদের নিধন করেছি সকলে। এখন এটা কোথায় শেষ হবে? এত লোক আমার মনে হয় যে স্ট্যাটিস্টিক্যালি আমরা বেঁচে যাব। আমি আসলে ভাবছিলাম যে আপনাদের সঙ্গে দু একটা কথা বলি, এই অর্থে যে এব্রাহাম লিনকনের একটা কথা, এব্রাহাম লিনকনের একটা কথা এক সময় পড়েছিলাম, কিন্তু সেটা পুরোপুরি সেটা মেনে চলিনি। কথাটা ছিল, কোনো কিছুর ব্যাখ্যা দিতে যেও না, কোনো কাজ বা কোনো কথার কোনো এক্সপ্লেনেশন দিতে যেও না। তোমার বন্ধুদের তা প্রয়োজন হবে না, আর শত্রুরা তা বিশ্বাস করবে না। কিভাবে যে মানুষ শত্রু হয় মানুষের, চিনি না জানি না, কিন্তু শত্রু হয়ে যায়। কিরকম? নিশ্চয়ই সকলেরই এরকম অভিজ্ঞতা হয়। কেউ কেউ যেমন দেখতে শুনতে বেশ, ফলে তাদের শত্রু হয়। কেউ কেউ ভাবেন টেলিফোন করে বিরক্ত করবেন। তেমনি ধরুন, আমি যখন এই দেশটাতে ফিরলাম, এই দেশটা কি আমার দেশ? কি জানি। আর কত স্পষ্ট হবে তার কারণ এর চেয়ে বেশি স্পষ্ট কি করে করব বলুন তো? আচ্ছা, এই দাঁড়ান, আমি একটা কাজ করি, আমি দেখি আমি পাখাটা বন্ধ করে, যদি হয়তো পাখার আওয়াজটার জন্য এরকম হচ্ছে, দেখি পাখাটা বন্ধ করি। কারণ আমি মোটামুটি একটা ভালো লেপেল মাইক্রোফোন ব্যবহার করছি, এটা আমার আইপ্যাডের সঙ্গে লাগানো। আমি টেস্ট করে নিয়েছি সকালে, ভালো শোনা যাচ্ছে এটা। কিন্তু এবারে 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 কি একটু শুনতে সুবিধা হচ্ছে? হ্যাঁ, কি শুনতে? হ্যাঁ, রাকা লিখছেন স্পষ্ট শোনা যাচ্ছে, কেয়া লিখছেন শোনা যাচ্ছে না গো। মানে যাকে বলে ডায়ালেকটিক্যাল জায়গা, এটার জন্য আমাদের কার্ল মার্কসকে দরকার। হেডফোন থাকলে পরবো কেন? আমি হেডফোন পরতে যাব কেন? হেডফোন কেন পরবো বকুন? মানে আমি তো, ও তোরা কি কথা বলবি? থাক না, একতরফা শোন না একটু। এই তো শুনছি, গার্গী বলছেন শোনা যাচ্ছে, থ্যাংক ইউ, একদম পরিষ্কার। কিন্তু রূপ বলছেন আর কি, আর কি চাই? মৈত্রী বলছেন সুন্দর শুনতে পাচ্ছি। এনামুল কাদের বলছেন তিনি দেখছেন। ফারুক আবদুল্লাহ, হ্যাঁ, ফারুক আবদুল্লাহ জানাচ্ছেন এবার সাউন্ডটা আগের থেকে ভালো শোনা যাচ্ছে, আমি পাখাটা বন্ধ করে দিয়েছি। হোক, চৈত্র মাস, এই চিড়বিড়ে একটা গরম, আমার খুব প্রিয় সময়। এক সময় যখন আমার বয়স অল্প ছিল, ব্যাংকে চাকরি করতাম এই নরেন্দ্রপুরে, বুঝলেন, এখান থেকে নরেন্দ্রপুর বেশি দূর না। নরেন্দ্রপুরে ব্যাংকে চাকরি করতাম। আর শনিবার দিন দুপুরবেলায় চৈত্র মাসটা, চৈত্র বৈশাখ, এমনকি জ্যৈষ্ঠ মাসেও শনিবার তো অর্ধেক দিন ব্যাংক, বেরিয়ে পড়তাম। তখন আমি ধুতি পাঞ্জাবি পরতাম, বুঝলেন। গরমকালে ধুতি পরে যে কি ভালো লাগে। তা একা একা ঘুরে বেড়াতাম, একা একা গঙ্গার ধারে চলে যেতাম, একা একা গড়ের মাঠে ঘুরে বেড়াতাম। ও ছন্ন মনে রোদ্দুর, রোদ্দুরটা গায়ে পড়তো, মনে হতো বেঁচে আছি, মনে হতো বেঁচে আছি। হ্যাঁ, তা যা বলছিলাম,
এব্রাহাম লিনকন যেটা বলেছিলেন যে তোমার কোনো কিছু ব্যাখ্যা দিতে যেও না, এক্সপ্লেন করতে যেও না, কারণ লোকে, বন্ধুদের সেটা প্রয়োজন হবে না, শত্রুরা সেটা বিশ্বাস করবে না। এই কথাটা আমি জানি না আপনারা কে কতটা মেনে চলেন। মেনে চললে কিন্তু বেশ হয়, জানেন আমি কিন্তু চলিনি অনেকদিন। খুব নিজের ব্যাখ্যা করতে হতো, এটার একটা কারণ ছিল আমার মতবাদ। এই একজন খুব সুধী আমাকে তুই তুকারি করেই এখন কথা বলেন, এই তুই আর কতদিন চামচাগিরি করবি, ইত্যাদি ইত্যাদি উদ্ধার করেন। তো তিনি যেরকম স্তরের থেকে এসছেন, এরা হলেন সবাই মার্ক্সবাদী আর কি। তা আমাদের দেশে মার্ক্সবাদটা এই জায়গাতে এসছে, এটা করার আছে। কার্ল মার্ক্স বেচারা তো বুঝতে পারেননি, উনি জানতেনও না যে কলকাতা নামের এই জায়গা, আমি ঠিক জানি না মানে জানতেন কিনা। আমি একবার লন্ডনে একটা কাজে গিয়েছিলাম, তখন আমার বয়স 26, বুঝলেন। তা আমি খুঁজে খুঁজে হাইগেট সেমেট্রিতে কার্ল মার্ক্সের কবর খুঁজে বের করেছিলাম, কিছুতেই পাওয়া যায় না, কোথাও লেখা নেই। কিন্তু তখন ছিল না, এটা হচ্ছে আমি বলছি আপনাদের 1976 সাল, আমার 27 বছর বয়স। তখন জার্মানিতে থাকতাম, আমি জার্মানি থেকে লন্ডনে একটা কাজে গিয়েছিলাম। তা ওখানে একজনের সঙ্গে এক স্থানীয় বাঙালি আমায় নিয়ে গিয়েছিলেন হাইগেট সেমেট্রি। তা সে কিছুতেই খুঁজে পাচ্ছি না, কোথাও না একটা নির্দেশ, কিছু নেই যে এই দিকে যান ওই দিকে যান, কিচ্ছু না। বিশাল সমাধি ক্ষেত্র, বিশাল কবরখানা। আমরা দুই বাঙালি, তিনি আমার চেয়ে বয়সে বেশ খানিকটা বড়, দুই বঙ্গ সন্তান, আমরা কার্ল মার্ক্সের কবর খুঁজছি। শেষকালে এক ভদ্রমহিলা আশ্চর্য, তিনি বললেন যে, আশ্চর্য আমাদের দেখি, বললেন যে আপনারা বুঝি কার্ল মার্ক্সের কবর খুঁজছেন, আশ্চর্য। না, আমরা দুজন কি দেখি কি কি ভাবলেন কে জানে। তারপর আমরা আগে হ্যাঁ বলে, ওই দেখেন এডওয়ার্ড স্পেন্সারের কবরের পাশেই বা দুটো কবর পরে আর এক বিশাল লোক এডওয়ার্ড স্পেন্সার। তো সত্যি তাই দেখি, এটা কালো সমাধি ফলক, তাতে লেখা ওয়ার্কার্স অফ অল কান্ট্রিজ ইউনাইট। তা তার আগেই বোধহয় চেক বা পোলিশ কোনো শ্রমিক সংগঠন বা শ্রমিক কোনো একটা দল, তারা এসেছিলেন, তারা লাল গোলাপ রেখে গিয়েছিলেন, দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ। আর এখন তাই মনে হয় যে বাবা, হে বাবা মার্ক্স, তুমি যদি জানতে বাঙালি তোমার কি দশা করবে, কত রকম হবে, কত রকম পার্টি হবে। শুনেছি একবার নাকি ফিদেল কাস্ত্রো কলকাতায় এসেছিলেন, শোনা কথা, কিন্তু ভালো লোকের কাছে শোনা। এটা আমায় বলেছিলেন আমার ছেলেবেলায়, যার নাম করব একটু ঘাবড়ে যাবেন, কেউ কেউ ভাববেন মিথ্যে কথা বলছি, এটা ভাবুন, উৎপল দত্ত, মানে আমাদের বাড়ির উল্টো দিকে থাকতেন, বুঝলেন। তা ভাড়া থাকতেন, আমরা ভাড়া থাকতাম, এটা এসআর দাস রোড, আর ওই তার পরের রাস্তাটায় থাকতেন সত্যজিৎ রায়, রজনী সেন রোডে। বোধহয় ফেলুদার বাড়ির ঠিকানাও রজনী সেন রোড। তা উৎপল দত্ত আমার মাঝে মাঝে পাকড়াও করে, উনি মেজানাইন ফ্লোরে উনি পড়তেন, তো স্টাডি ছিল, মাঝে মাঝে পাকড়াও করতেন, নানান কথা, বাবার বন্ধু ছিলেন, বাড়িতেও আসতেন। উনি আমায় একবার বলেছিলেন যে ফিদেল কাস্ট্রো নাকি একবার কলকাতায় এসেছেন, কি একটা কারণে, মানে কলকাতায় আসার কথা ছিল না, এরোপ্লেনের কোনো একটা ফ্লাইটের কোনো একটা ব্যাপারে ঝঞ্ঝাটে ওকে বোধহয় কলকাতায় থাকতে হয়েছিল কিছুক্ষণ এয়ারপোর্টে। যাই হোক, সেই খবরটা কিন্তু রাষ্ট্র হয় এবং অনেকে ওর সঙ্গে দেখা করতে যান। তা প্রথমে মানে একের পর এক কমিউনিস্ট পার্টি, তখন উনি প্রথমে বুঝতে পারেনি, বললেন যে আচ্ছা আচ্ছা আচ্ছা, বা বাবা বেশ, আপনার বুঝি কমিউনিস্ট পার্টি, বলে হ্যাঁ। ও, তা চলে গেলেন, একটা ফুল দিয়ে গেল। পরের লোক আবার এলো, যে লাল সালাম এসব করে, আমাদের এইভাবে লাল সালাম দিয়ে, ওরম কিন্তু দেয় না, মানে আমি কিউবানদের চিনতাম, তারা কিউ এরকম ভেবেছিলাম, দেয় না, আমি স্বাভাবিকভাবে করমর্দন করি। তা লাল সালাম দিয়ে ফুল দিয়েছে একটা, এত একটা গোলাপ, বলে বলুন কোন পার্টি, বলে কমিউনিস্ট পার্টি। হ্যাঁ, এরকম করতে ক্রমশ একের পর এক কমিউনিস্ট পার্টি। ফিদেল ঘাবড়ে গেছেন, বলছেন যে এত কমিউনিস্ট পার্টি, একটা না? বলছে না তো, আমাদের তো অনেক। বলে কটা? বলে আমাদের নানান ধরনের কমিউনিস্ট পার্টি। বলে কিরম?
বলে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এমনি, তারপর কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এম মার্কসিস্ট, তারপর কমিউনিস্ট পার্টি, তারপর আরএসপি, তারপর ফরওয়ার্ড ব্লক, মার্কসিস্ট ফরওয়ার্ড ব্লক। তারপর এরম করতে 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 প্রচুর কমিউনিস্ট পার্টি, অসংখ্য কমিউনিস্ট পার্টি। ফিদেল বললেন, এটা উৎপলবাবু আমায় ভীষণ মজা করে কথা বলতেন, চোখটা বড় বড় করে, বুঝলে বুঝলে টুটুল, আমার ডাক নাম টুটুল, বুঝলে। ফিদেল শেষকালে বললেন, আমার মনে হয় আমার আর আপনাদের সঙ্গে কথা না বলাই ভালো, এত কমিউনিস্ট পার্টি হলে তো হবে না, একটা কমিউনিস্ট পার্টি হওয়া দরকার ছিল, তাহলে হয়তো কিছু হতো। যাকে এত কমিউনিস্ট পার্টি যখন, তখন নমস্কার, ভালো থাকবেন সকলে। তা কার্ল মার্কস যদি জানতেন যে এখানে মার্কসিজম কি প্রকার, কি ধরনের মার্কসিজম, যেমন ধরুন এক ধরনের মার্কসিজম আছে যার টার্গেট হলেন মানে মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্চর্য, অনেক দিন ধরে দেখছি। আমার এক বন্ধু, খুব প্রিয় বন্ধু, অকালে মারা গেলেন, একটু বাঁচলে বেশ হতো। একবার ফুলবাগানে একটা ধর্ষণ হয়েছিল, অনেক দিন আগে, অনেক দিন আগে ফুলবাগানে ধর্ষণ হয়েছিল। তখন আমি গানের লাইনে এসে গেছি, সেই সুবাদে আলাপ। সে পুলিশ ধর্ষণ করেছিলেন একটি মেয়েকে, বস্তির মেয়েকে বা ফুটপাতবাসী মেয়েকে। জানেন, পরে একজন পুলিশই কিন্তু তাকে আবার বিয়েও করেছিলেন। তা এই খবরটা দিয়ে রাষ্ট্র হয়েছে। আমি বাঁকুড়ায় প্রোগ্রাম করতে গেছিলাম, ফিরেছি, দেখি আমার সেই বন্ধু সপরিবারে বাড়িতে বসে। তারা বললেন, তুমি খবরটা পেয়েছো? এলো, হ্যাঁ। ওরা কিন্তু মমতা ব্যানার্জির কাজ, জানো, ওরা এসব রটায় আমাদের নামে। পুলিশ করেছে তো, তুমি তো পুলিশ না। বলে, না, ওই যে আমাদের আমলের পুলিশ তো। যাই হোক, তা মমতা বন্দ্যোপাধ্যায় যা মমতা করবে সেটা খারাপ। আর আমার আবার হয়েছে কি, আমার সঙ্গে আমি কোনদিন ভাবতেও পারিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার আলাপ হবে। বরং সাংবাদিকতা করতাম, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকজনের সঙ্গে আলাপ হতো, কারণ আমি ওই টক শো করতাম তো। পার্থবাবুর সঙ্গে আলাপ হয়েছিল, অনেকের সঙ্গে আলাপ হয়েছিল, স্বাভাবিকভাবে সব পার্টির সঙ্গেই আলাপ হয়েছিল। কিন্তু খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার আলাপ হবে এটা আমি ভাবতে পারিনি। একদিন তখন ওই মমতা অনশন মঞ্চে বসছেন, আর আমি নাম করছি না, মার্ক্সবাদী পার্টির এক খুবই খ্যাতিমান এক বর্ষিয়ান নেতা, তিনি একটি সাংবাদিক বৈঠকে বললেন, ওরা তো বুকেই বা লাগে কেন, এটা 3বার বললেন, বুঝলেন। তখন একটু আঘাত পেয়েছিলেন, স্কাফল বা পুলিশ হয়তো মেরেছিল, তো একটা আঘাত পেয়েছিলেন মমতা দেবী। তারপরে উনি অনশনে বসেছিলেন মেট্রো চ্যানেলে। তো সেই ভদ্রলোক, তাকে আমি চিনতাম, যে বললেন, ওরা তো বুকেই বা লাগে কেন। কেমন লাগলো বুঝলেন। আমি না, ওইখানে টেলিফোন ছিল আমার, এবারে আমি যাবো, আমার স্টুডিওতে আমার অনুষ্ঠান আরম্ভ হবে, তার ঠিক আগে সাংবাদিক বৈঠকটা দেখাচ্ছে। আমি ওখানে ইন্টারকমটা তুললাম, তুলে তিনি আমার বন্ধু সিইও কে ফোন করলাম, করে বললাম যে আমি কাল মমতার অনশন মঞ্চে যেতে চাই, আমি কি চাকরিটা ছেড়ে দিয়ে যাব এখন? উনি বললেন, না 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 না, আপনি যান, আপনাকে আমরা কভার দেবো, আমরা কভার করবো আপনাকে, আপনি যান, আপনি যান। ওরা চায় ও মরে যাক, বুঝতে পেরেছেন, আপনি যান। এই কথাটা যদি না শুনতাম, কি জানে, আমার মনে হয় না আমি দুম করে যেতাম মমতার মঞ্চে, অনশন মঞ্চে। পরের দিন গেলাম, এই প্রথম সামনে দেখলাম উনি শুয়ে আছেন, অনশন করছেন। তা স্বাভাবিক কথাবার্তা হচ্ছিল, উনি আমার খুব ভালো হচ্ছে, উনি আমায় কবিরদা বললেন। আমার যারা কবিরদা বলে না, আমার খুব ভালো লাগে। সমানদা বললে আমার খারাপ লাগে তা বলবো না, কিন্তু কবিরদা বললে একটা যেন একটা একটা অ্যাডেড ভালো লাগা আসে, খুব পছন্দ করি আমি। যারা আমায় কবির বলে ডাকেন, সোমেনদা যেমন আমায় কবির বলে ডাকতেন, সোমেন মিত্র মহোদয়, কবির রে, তুই আলাপ হলো লোক, কথা বলবি না, একদম কথা বলবি না, বলতেন আমাকে পার্লামেন্টে, পার্লামেন্টের খাবার ঘরে।
ওরে কবি, তুই আলাপ হলালো, কথাবার বলতে থাকিস না রে, তুই কথার মধ্যে থাকিস না। যাই হোক, তা এইভাবে মমতা দেবীর সঙ্গে আমার আলাপ হলো। মমতার প্রথম দিন থেকেই আমার আমি রোজই প্রায় যেতাম, গিয়ে আমি গান গাইতাম, বক্তৃতা করা শুরু করলাম। আমি কিন্তু বামপন্থী হিসেবেই কথা বলতাম, কারণ আমি ঠিক বামপন্থী, আমি নিজেকে মার্ক্সবাদী মনে করতাম, বুঝতে পেরেছেন তো? যে মানে যদি কোনো মতবাদের সঙ্গে মানে নিজেকে মেলানো যায়, সেটা ভারতবাসী হিসেবে তো কমিউনিস্ট মতবাদের সঙ্গে মেলানোর কথা, অন্তত আমার তো মনে হতো, মনে করবেন না। তা আমি যে বক্তৃতা করতাম, আমি কিন্তু কোথাও মানে যেভাবে কথা বলতাম সেটা অনেকেই শুনতে আসতেন সেই সময়। আমার বন্ধু রাহুল পুরকায়স্থ, কবি রাহুল পুরকায়স্থ, উনি প্রায় নিয়মিত আসতেন। উনি 24 ঘন্টায় কাজ করতেন বোধহয়। উনি নিয়মিত এসে শুনতেন আমি কি বলছি। তেমনি বর্তমানে যিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়, তিনি তখন আসতেন। তিনি ছিলেন আমাদের মতামত অনুষ্ঠানের একজন নিয়মিত অতিথি। তিনি আসতেন, শুনতেন। তখন তিনি বলা বাহুল্য উপাচার্য হননি, অধ্যাপক। তা সেই সময় মমতার অনশন মঞ্চে দেখা হয়েছিল, দেখেছিলাম। শুভা প্রসন্ন ছিলেন, শিল্পী শুভা প্রসন্ন যেতেন। প্রতুলদাকে দেখেছিলাম। দোলাকে দেখতাম, দোলা সমানে গণসঙ্গীত গেয়ে যেতেন এক পাশ থেকে। অসীম গিরিকে দেখেছিলাম। অসীম অসীম কিন্তু প্রথম দিকে গিয়েছিলেন। অসীম আর আমার প্রায়ই দেখা হতো, গলা মিলিয়ে গণসঙ্গীত গাইতাম। আর দেখেছিলাম অমিতাভকে, MKPর অমিতাভ, অসামান্য বক্তা, অসামান্য চমৎকার মানুষ। খুব মার খেয়েছিলেন পুলিশের কাছে, হাতে, সিঙ্গুরে। তেমনি আভাস মুন্সি ছিলেন, আভাস মুন্সি অনশন করছিলেন MKPর। তেমনি সমাজবাদী পার্টির একজন মার্জনা করেন, তার নামটা ভুলে গেছি, তিনি অনশন করছেন। তার অবশ্য উইথড্র করেন, অনশন উঠে যায়, মানে অনশন তুলে নেন। কিন্তু অসামান্য মানে সংহতির জায়গা থেকে তারা সকলে অনশন করছিলেন। কালক্রমে আলাপ হয় SUCI এবং নকশালপন্থীদের সঙ্গে। MKP তো নকশালপন্থী সম্ভবত, আমি ভুল বললে আমায় ক্ষমা করবেন, এত কিছু ভালো বুঝিও না রাজনীতির। এইভাবে মমতার সঙ্গে আমার ঘনিষ্ঠতা হয়। তারপরে সত্যি বলতে কি, আমি ভাবিও নি কোনোদিন। আমি রাজনীতির লোক না, আমি রাজনৈতিক মানুষ, মানে পলিটিক্যাল। রাজনীতি কথাটা আমার ভালো লাগে না বন্ধুরা, রাজনীতি কথাটা ভালো লাগে না। পলিটিক্সের বাংলা রাজনীতি কেন হবে? লোকনীতি হবার কথা তো। পোল, যেখানে অনেক মেট্রোপলিস, ওটা কি মানে রাজার গজার ব্যাপার? তা তো না। মেট্রোপলিস যেখানে বহু লোক থাকে, মানুষ থাকে। তা রাজনীতির নাম হওয়া উচিত ছিল লোকনীতি, সেটা হলো না। রাজনীতি ভাল লাগে না কথাটা, রাজনৈতিক কথাটা ভাল লাগে না, মনে হয় যেন বহু যুগ আগেকার কিছু। কিন্তু পলিটিক্যাল কথাটা আমার বেশি গ্রহণযোগ্য মনে হয়। আমি নিশ্চয়ই পলিটিক্যাল লোক, কিন্তু পলিটিক্সের লোক না। কোনো পলিটিক্যাল পার্টি থাকা আমার পক্ষে সম্ভব না, তার কারণ আমার সেরকম কোনো আনুগত্য নেই। আর নিজেকে কমিউনিস্ট মনোভাবাপন্ন মনে করলেও ঠিক নিজে একদম খাঁটি কমিউনিস্ট, এটা লাল নিশান হাতে পায়চারি করবো না, ওটাও আবার না। আর সেরকম কোনো কমিউনিস্ট পার্টি তো দেখিনি যার সদস্য হতে চাওয়া যায়। মন থেকে কাউকে কাউকে মনে হচ্ছে বাহ বেশ বেশ, কিন্তু সদস্য, পলিটিক্যাল পার্টির সদস্য হওয়ার ইচ্ছে কোনোদিন হয়নি আমার। তো স্বীকার করতে দোষ, আমার কোনো অসুবিধে নেই যে জনযুদ্ধ দলের সঙ্গে আমার দলকে আমার ভাল লাগতো, খুব ভাল লাগতো। তাদের একাধিক নেতাকে আমি চিনতাম, তাদের একাধিক অ্যাক্টিভিস্টকে আমি চিনতাম। অসামান্য তারা, কি বলবো, তাদের তেলেঙ্গানার যারা, তাদের সঙ্গেও আলাপ হয়েছিল, চমৎকার। কিন্তু তাদের পার্টির সদস্য হয়ে উঠব, এটা কিন্তু কখনো ভাবিনি, হতে চাইও নি। মনে রাখবেন,
পরে যখন ওটা যখন মাওবাদী নামলো, মাওবাদীরা যখন ইন্টারলোকিউটর অর্থাৎ মধ্যস্থ হিসেবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে, ভারত সরকারের সঙ্গে তাদের আলোচনার মধ্যস্থ হিসেবে একটা মধ্যস্থদের একটা তালিকা করেছিলেন, তাতে তারা এই অধমের নামটাও রেখেছিলেন। যেমন প্রফেসর বি.ডি. শর্মা ছিলেন, অরুন্ধতী রায় ছিলেন, তেমনি আমার নামটাও ছিল। আমি কিন্তু তখন তৃণমূল কংগ্রেসের একজন, তাদের টিকিটে দাঁড়িয়ে জেতা একজন সাংসদ। তা বন্ধুরা, আমি সত্যি বলতে আমি মানে এটা আমার পোষায় না, মানে কিন্তু মমতা আমাকে এমনভাবে চেপে ধরেন, এমন পীড়াপিড়ি করেন যে আমি পারলাম না, মানে ওভার না বলতে পারলাম না, প্লিজ ডোন্ট সে নো। সমান এমনি SMS করছেন, ওকে আমার ভালো লাগতো, এখনো ভালো লাগে। অ্যানোমালিজ ভাগ্যিস আছে। নিটোল মানুষ কে 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 যারা নিটোল হয় আমার তাতে ভাল লাগে না, তারা ইন্টারেস্টিং নন। নানান বই পড়ে এই যে কাজী নজরুলের যে জায়গাটা, যে আমি তাই করি ভাই যখন চাহে মন যা করে, শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি মানি না তো কোনো আইন, আমি ভরা তৈরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। এরকম ধরনের লোকদের ভালো লাগে, আর খুব কনসিস্টেন্ট। রবীন্দ্রনাথ ঠাকুর শুনেছি কেমব্রিজ ইউনিভার্সিটিতে গিয়ে তার অতিথি খাতায় নিজের নাম সই করে লিখেছিলেন, মাই গ্রেটেস্ট ভার্চু অ্যান্ড মাই গ্রেটেস্ট ভাইস ইজ মাই ইনকনসিস্টেন্সি। কত বছর বয়সেও তিনি, 70 বছর বয়সেও তিনি লিখছেন, আবার মত পাল্টিয়েছি, সারা জীবন একই মতের অনুবর্তী থাকা আমার স্বধর্ম নয়। ওকে ভাল লাগে এই জন্য, যারা সবসময় এক মতে থেকে যায়। ওর গান অংশ আছে সে ওই একটা, মোরা সত্যের পরে মন করিব সমর্পণ, জয় জয় সত্যের জয়, সর্বনাশ করেছে। কোনটা সত্য রে বাবা, বুঝতেই তো পারছি না, তাই না? যখন নবনীতার সঙ্গে প্রেম হলো, মনে হলো উফ, নবনীতাকে ছাড়া পারবো না। ঠিক তার কয়েকদিন পরে পারমিতাকে দেখে মনটা কেমন হয়ে গেল। তখন তো মনে হলো, হ্যাঁ পারমিতা ছাড়া, নবনীতা, পারমিতাকে ছাড়া কী করবো, আমি তো পারবো না। তার কিছুদিন পরে আয়ুষ্মিতা, বা আমি জানি না কপালকুণ্ডলা, মানে নানান নামের মেয়ে আসছে, আর ভালো লাগছে, ভালো লাগছে। আর মনে হচ্ছে নিঝুম অন্ধকারে তোমাকে না, আসলে বলা উচিত ছিল তোমাদের চাই, নিঝুম অন্ধকারে তোমাদের চাই, রাত ভোর হলে আমি তোমাদের চাই। গান তৈরি করছি তো ওই জন্য একটা তোমাকে করেছিলাম, মনটা বলছিল তোমাদের। এখন এতে ওইরকম মন নিয়ে কিন্তু আপনি পলিটিক্স করতে পারবেন না, কেমন মন তো খুব মুশকিল। একটি পার্টি আছে, আমার বন্ধু নির্বেদ রায়, চমৎকার মানুষ, তিনি বলতেন হাজার দুয়ারি কংগ্রেস, 1000টা দরজা দিয়ে ঢোকা যায়, বেরোনো যায় কংগ্রেসে। আমি যখন মনে আছে সাংসদ হিসেবে, আমি যখন অপারেশন গ্রিন হান্টের বিরুদ্ধে কথা বলে সহকর্মীদের বিরাগ ভাজন হচ্ছি, তখন কিন্তু দিগ্বিজয় সিং, মাননীয় সাংসদ কংগ্রেসের, তিনিও কিন্তু অপারেশন গ্রিন হান্টের বিরুদ্ধে কথা বলছিলেন। তার পার্টি তাই কিছু কিন্তু বলেননি, কেমন? তো এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা। মাঝে মাঝে মনে হয় যে পলিটিক্স করলে বোধহয় কংগ্রেস করেই ভালো। আমি করবো না, আমি বলছি যে কিরকম জানি সকলেরই একটা জায়গা আছে। তা এনিওয়ে, আমি মমতার সহযোদ্ধা ছিলাম। তা একসঙ্গে আমরা লড়াই করেছি দিনের পর দিন, একসঙ্গে আমরা নন্দীগ্রাম গেছি, যা যা দেখেছি সেগুলো এখানে বলবো না, যে ভয়ঙ্কর জিনিস দেখতে হয়েছে, যে যেভাবে মেরেছিল পুলিশ সে সময় বামফ্রন্টের সাধারণ লোকদের, সেটা বলা যায় না। যে অত্যাচারটা হয়েছিল সে বলা যায় না। সেগুলো সেই
হাসপাতালে তমলুকের মমতা, পার্থবাবু আর আমি, আমরা, আর মমতা ঘুরে বেড়াচ্ছেন এক পাগলের মতো, এক রোগীর কাছে, এক জখম হওয়া মানুষের কাছ থেকে আরেকজনের কাছে যাচ্ছেন। কেউ হয়তো সেই সময় ছবি তুলতেন, উনি ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিলেন। ওরে বাবা! এবং সে কি জেনুইন কনসার্ন! এটা তো অভিনয় করে করা নয়। আমি দেখেছি মমতাকে ভুল বুঝতে মানুষ খুব ব্যাকুল। তারা কারা? আমি বেশিরভাগই দেখেছি যারা নিজেদের বামপন্থী বলেন। তো অদ্ভুত লাগে। তারা যদি বামপন্থী হন তো আমি কি পন্থী যাই না। তা আমার মমতাকে ভালো লাগতো। বলা বাহুল্য যে মমতাকে আমার খুব মনোমতো। আমার মনমতোটা কি বুঝছো না, কিন্তু ওকে আমার ভালো লাগতো সহযোদ্ধা হিসেবে। তিনি সম্মান, আমি তাকে সম্মান করেছি, তিনি আমায় সম্মান দিয়েছেন। এইবারে তিনি আমায় পিড়াপিড়ি করে করে শেষ মানে বললেন যে তোমার সমস্ত দায়িত্ব আমার, আমি তোমার বোন, এটা মানো তো, যাও ভোটে দাঁড়াও, আমাকে যাদবপুরটা দাও, আমার দরকার, আমার যাদবপুর দাও। না বলতে পারলাম না। এটা আমার জীবনের একটা বড় দোষ, একটা ত্রুটি। আমি না অনেক সময় না বলতে পারি না, এই জন্য অনেক বিয়েও হয়ে গেছে। ও কারা জানি রটাচ্ছে আমার নাকি 5টা বিয়ে, 7টা হয়েছে সম্প্রতি। এই তো সেদিন একজনকে আদর করতে করতে বিয়ে করে ফেললাম, তিনিই আমায় বিয়ে করলেন। আমি তাকে বলছিলাম গাঙের ঢেউয়ের মতো বলকন্যা, চুমু খেতে খেতে তিনি আমায় বললেন, আমার চোখের দিকে তাকিয়ে বললেন, কবুল কবুল। আমাদের বিয়ে হয়ে গেল। ভালো লাগছে না শুনতে? কজন আছে বলুন তো এভাবে বলবে? কজন আছে বলুন তো আল মাহমুদের মতো লিখবে, গাঙের ঢেউয়ের মতো বলকন্যা, কবুল কবুল। একটা সুযোগ পেয়েছিলাম কবিতাটাকে একটা মোক্ষম জায়গায় প্রয়োগ করার। আমি তো প্রয়োগবাদী লোক, আই এম নট এ থিঙ্কার, আই এম এ ডুয়ার। তা আমি বলে ফেললাম, গাঙের ঢেউয়ের মতো বলকন্যা। আমরা তখন পরস্পরকে আশ্লেষে ধরে রেখেছি। তিনি বললেন, কবুল কবুল। এই তো সেদিন। তাহলে ওটা বোধহয় আমার 7 নম্বর মানে বিয়ে হলো। তো ওটাকে 5 বলে চালাচ্ছে। দেখেছেন আমার যে একটা স্কোর বোর্ডটা ঠিক করে কমিয়ে দেয়, কেমন? আচ্ছা, তার মমতাও কিন্তু যখন 2009 ভোটে দাঁড়ালাম, উনি কিন্তু এই গড়িয়া বিভিন্ন জায়গায় এসে যখন জনসভা করেছেন, বলছেন যে কবিরদাকে হাতে পায়ে ধরে ভোটে দাঁড় করিয়েছি। খোলাখুলি বলতেন, কবিরদাকে হাতে পায়ে ধরে দাঁড় করিয়েছি। আর আমি ওকে একাধিকবার বলছিলাম, মমতা আমি দাঁড় করিও না, কারণ না তুমি যা ভাবছো আমি তো তা নই, আমি তো পলিটিক্সের লোক নই, আমাকে নিয়ে তুমি পারবে না, পেরে উঠবে না, আমি তোমার কথা সব শুনবো না, হয়তো আমি কারোর কথা শুনি না। কিন্তু আর আমার তেমনি আমার যারা বিজ্ঞানী বন্ধু ছিলেন, কল্যাণ রুদ্র, ডক্টর কল্যাণ রুদ্র, আরও অনেকে, অভি ছিলেন, আমরা হারালাম তাকে। তারা সে বলেছিলেন যে না কবিতা তুমি যাও, ওই বাড়িটাতে আমাদের একজনের থাকা দরকার, তুমি হবে সেই লোকটা। থোড়াই জানতাম আমরা ভারতকে। যাই হোক বন্ধুরা, কাজেই আমি মমতার কাছে মমতা আমার সমস্ত খরচ কিন্তু মমতা দিয়েছিলেন আমাকে। আর দিয়েছিলেন এক সাংবাদিক, আমায় 1 লাখ টাকা দিয়েছিলেন, তার নাম করব না, ভীষণ মিষ্টি একজন সাংবাদিক, রিটায়ার করেছেন এখন তিনি। আর একজন শিল্পী আমায় 1 লাখ টাকা দিয়েছিলেন, আর আমি 1 লাখ টাকা ধার করেছিলাম, পরে শোধ দিয়ে দিয়েছি। বাকি টাকা, ওই টাকায় তো ভোটে দাঁড়ানো যায় না। এই ফেস্টুন, ব্যানার ট্যানার, অমুক তমুক, আমাদের খুব অবশ্য খুব সবিনয় করেছিলাম, আমাদের ম্যাড ছিল। আর সিপিএমের কি যে আজকাল বাংলায় বলে না ঝাঁ চকচকে, ঝাঁ চকচকে, ওদেরকে সুপার ঝাঁ চকচকে, বলি বাবা অনেক টাকা। আমাদের তো টাকা ছিল না। পরে তৃণমূলের হাতে টাকা এলো, তখন তারা সুন্দর সুন্দর পোস্টার ব্যানার করেছেন, সে আমার যুগ চলে যাবার পর। তা এই ভোটে দাঁড়ালাম, এবং আমি তো জিতিনি রে বাবা, জিতেছেন তো তাপসী মালিক, জিতেছেন তো শেখ সালিম, শহীদ শেখ সালিম, শহীদ তাপসী মালিক, জিতেছেন শহীদ সুপ্রিয়া জানা, জিতেছেন শহীদ ভরত মণ্ডল,
যদি অনির্বাণ সাধু এখানে শ্রোতাদের মধ্যে থাকেন বা পার্থ দাশগুপ্ত, তারা জানেন ভরত মণ্ডলের সঙ্গে আমাদের, তার মায়ের সঙ্গে, তার স্ত্রীর সঙ্গে আমাদের দেখা হওয়াটা, কিভাবে গিয়েছিলাম। অনির্বাণ ক্যামেরা করেছিলেন, জানি না অনির্বাণ দেখছেন কিনা। পার্থ ছিলেন, আহা সেই সময় পার্থ অনির্বাণ কি কাজ করেছেন, তুলনাহীন। তেমনি আমাদের ওই ছেলেটি যে, যিনি আমাদের করতেন, শুভেন্দু, শুভেন্দু কয়াল, শুভেন্দু আমাদের অ্যাসিস্ট করতেন, তেমনি সুকান্ত, পুরো একটা টিমটা তারার, আহা। তা তেমনি মনে পড়ে তারায় আমরা 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 সিঙ্গুর নন্দীগ্রামের কথা বলতাম বলে কি একটা গোলমাল হয়েছিল। তার থেকে একটা বচসা থেকে সিপিএমের গুন্ডারা আক্রমণ করেন এবং মারধর করেন, তারা মেয়েরে রক্তপাত ঘটান আমার ছেলে অনির্বাণ সাধুর, সায়নের। আমি যেতে চেয়েছিলাম, আমি নিতান্ত দুর্বল, এখনো কিন্তু না, একেবারে দুর্বল হয়ে যায়নি। তখন তা যাই হোক, তা আমি কিন্তু যেতে পারলাম না, আমার ছেলেদের ওরা মেরে গেল, আমি যেতে পারলাম না, আমি কিছু আটকাতে পারলাম না। আমি কিন্তু একটা অন্তত মাইক্রোফোনের স্ট্যান্ড নিয়ে বা একটা ওই একটা এই বুম বুম নিয়ে আমি অন্তত একটা ঠেকানোর চেষ্টা তো করতে পারলাম না। একতরফা মার খেয়ে গেলেন আমাদের সহকারীরা। সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, তিনি এসে প্যানেলে বসেছিলেন, তিনি আমাদের জখম হওয়া আহত ছেলেদের হাত ধরে বসেছিলেন। কোনোদিন ভুলব না, কোনোদিন ভুলব না সেই মুহূর্তগুলো, কোনোদিনও না। তার কিন্তু না আসলেও চলতো, তিনি এসেছিলেন, এসে কতক্ষণ বসেছিলেন, কিভাবে হাতটি ধরে, অনির্বাণের হাত ধরে, সায়নের হাত ধরে তিনি বসেছিলেন। আহারে, এখন অনেক সময় মমতার সঙ্গে আমার মতবিরোধ হয়েছে, সত্যি বলতে হয়তো বেশিরভাগই মতবিরোধী হতো, কিন্তু তার যে তৎপরতা, তার উদ্যোগ, তার ভালোবাসা। মহাশ্বেতাদি বলতেন, ওরে জানিস কবির, মহাশ্বেতাদি আরেকজনকে আমি কবির বলতেন, কবির রে, মমতার বুকে মাথা রেখে কাঁদা যায়, গ্রামের মেয়েরা কাঁদতে পারে রে ওর বুকে মাথা রেখে। আমি নন্দীগ্রাম যাচ্ছি বা বিভিন্ন জায়গায় যাচ্ছি, মমতা এক গাড়িতেই, অনেক সময় অসীম থাকতেন সেই গাড়িতে, শোভন চট্টোপাধ্যায় থাকতেন, দোলা থাকতেন। আমার মনে আছে দেখতাম হিন্দু মেয়েরা শাঁখ বাজাচ্ছেন, উলু দিচ্ছেন, হুলুধ্বনি দিচ্ছেন, প্রবীণ মুসলমানরা এসে দোয়া করছেন পাশাপাশি দাঁড়িয়ে। এটা আর কোথাও দেখিনি বন্ধুরা, আর কোথাও দেখিনি। আমি তো মহাত্মা গান্ধীকে দেখিনি, আমি তো মাতঙ্গিনী হাজরাকে দেখিনি, আমি তো সুভাষচন্দ্র বোসকে দেখিনি, কিন্তু এই দেখলাম যে হিন্দু মেয়েরা শাঁখ বাজাচ্ছেন, হুলুধ্বনি দিচ্ছেন, তার পাশেই দাঁড়িয়ে প্রবীণ নবীন মুসলমানরা দোয়া করছেন। আমি বলেছি শুনতে দেখেছি, আমি শুনেছি তারা বলছেন, মাগো তুমি ছাড়া আমাদের আর কেউ নেই, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই। তাদের কথাগুলো অসৎ, আর সমস্ত সৎ কথা কলকাতা শহরের কিছু লোক বলছে। হ্যাঁ, তারা তারা তথাকথিত বিএমএ, বিএসসি, এমএসসি, তারা তথাকথিত কম্পারেটিভ লিটারেচার পড়েননি, প্রেসিডেন্সিতে পড়েন না, যাদবপুরে পড়েন না, তারা জানেন না হিজাবের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয়, তারা জানেন না নারীবাদ কিভাবে প্রচার করতে হয়, ফলে তারা কিছু না, মানি না। দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি ঘুরেছি, সুযোগ পেয়েছি দেখার, ভাগ্যিস ঘুরেছিলাম, দেখার সুযোগ পেয়েছিলাম, কিন্তু জানাই হতো না।
কি ভালোবাসেছিল কি। এরকম দেখেছি মমতা চলেছেন, আর ওপাশে ধান ক্ষেতের ওইখানে আল দিয়ে সাইকেল চালাচ্ছেন, চালিয়ে বাড়ি যাচ্ছেন এক বিবাহিত দম্পতি, বুঝলেন। মশাই হায়তার এরকম ক্যামেরা ছিল না পাওয়ারফুল যে তুলে রাখবো। বর সেই ফিনফিনে পাঞ্জাবি পরেছেন, তলায় গোলাপি গেঞ্জি আভাস দেখা যাচ্ছে, পেছনে বউ, মাথায় ঘোমটা, সিঁদুর দেয়া একটা বেনারসি গোছের শাড়ি পরে যাচ্ছেন। মমতার গাড়ি দেখতে পেয়ে দুজনেই নেবে সাইকেলটা সরিয়ে, হ্যাঁ অনির্বাণ লিখছেন সমীরদা আমাদের চালক ছিলেন, 1 ঘন্টা 45 মিনিট কোলাঘাটে থেকে ঢাকুরিয়া পৌঁছে দিয়েছিলেন, নাহলে সেদিন লাইভ হতো না। ঠিক তাই, ঠিক তাই, ঠিক তাই। ধন্যবাদ অনির্বাণ, ধন্যবাদ, তোমার তুলনা নেই। ঠিক তাই, কোলাঘাট থেকে ঢাকুরিয়ায় পৌঁছে দিয়েছেন 1 ঘন্টা 35 মিনিটে, নয়তো লাইভটা হতো না। আমরা নন্দীগ্রাম থেকে ফিরছিলাম। ঠিকই 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 অনির্বাণ। অনির্বাণ তুমি লেখো, তুমি লেখো, ক্রনিকলটা লেখো, তুমি ছাড়া আর কেউ পারবে না, তুমি লেখো অনির্বাণ, লক্ষ্মী ভাই আমার, বাবা আমার, দেখো। তা এই এই স্বামী স্ত্রী ছুটছেন মমতাকে নমস্কার করবেন বলে, এটি পুকুরে ভীষণ গরম, 2-3টি ছেলে তারা দিগম্বর হয়ে স্নান করছিলেন, খুব বেশি বয়স না, কিন্তু তাহলেও 8-10-12 তো হবেই, গাঁয়ের ছেলে। মমতার গাড়ি থেকে ওই অবস্থায় দিয়ে উড়ে উড়ে ছুটছেন, বুঝতে পেরেছেন। হঠাৎ খেয়াল হয়েছে আবার দৌড়ে গিয়ে পুকুরে চাপ। এটি ছোট্ট ছেলেকে দেখেছি বাবার কোলে, বাবা কোলে রয়েছে, ছোট্ট বাচ্চা, বুঝলেন। মমতার গাড়ি যাচ্ছে, মমতা হাত নাড়লেন, ছোট্ট ছেলেটা নমো করলেন না, সেই অল্প বয়সী সহনাগরিক বাবার কোলে এরম নমো করলেন না, এইভাবে নমস্কার করলেন। এটা না আমার দেখা। আমি মনে করি না, আমি যেহেতু সুধীন চাটুর্যে, উমা চাটুর্যে, দুই কলকাতাইয়া লোকের সন্তান, আমি যেহেতু স্কুল কলেজে পড়েছি, আমি যেহেতু বিলেত আমেরিকা ঘুরেছি, আমি যেহেতু এটা কটা করার সুযোগ পেয়েছি, অর্থাৎ আমি যা ভাবি সেটাই ঠিক, আমি মনে করি না আমার দেশের মানুষ, ওই সাধারণ লোকগুলো। মনে আছে একটা জায়গায় একটুখানি গাড়িটা দাঁড়িয়েছে কি দাঁড়ায়নি, এক দল মেয়ে এলেন, গায়ের মেয়ে, হইচই করতে করতে এত গয়না বড়ি তারা এরকম কোঁচড় ভর্তি করে মমতার হাতে দিয়ে দিচ্ছেন। আচ্ছা, আমিও আবার তার থেকে 2টো প্রসাদ পেলাম। আর মমতা বলছে এত কি হবে, বলছে তুমি খাবে, তুমি খাবে দিদি, তুমি খাবে। কি অপার ভালোবাসা রে বাবা। তা এসব সত্ত্বেও ব্যবহারিক পলিটিক্সের ক্ষেত্রে আমার সঙ্গে যে ওর মতবিরোধ হয়নি তা না, ভালোই মতবিরোধ হয়েছে। কিন্তু সব কিছু সত্ত্বেও মমতা মমতাই, মমতা মমতাই। আমি জানি, যা জানি সেটা আমি জানি, এই পৃথিবীতে একটা লোকও যদি মমতার পাশে আর না থাকে, আমি থাকবো। শুনুন, আমাদের কোনো টিভি চ্যানেল ছিল না, মানে আন্দোলনকারীদের। কি হবে, আমি নাম করব না তাদের, 24 ঘন্টা 2জন তারা চাকরি প্রায় ছেড়ে দেন, তারা আমার সঙ্গে দেখা করেন যে দাদা একসঙ্গে কিছু করা যাক, একটা চ্যানেল করা যাক। তারা খুব অভিজ্ঞ, আমার অত অভিজ্ঞতা ছিল না। মমতার একজন নেতা, তিনি এলেন এই বাড়িতে, এই ঘরে, যে ঘরে এটা বসে আছে এখন, সেই ঘরে একটা মিটিং হলো, এবং মোটামুটি দেখা গেলো 50 কোটি টাকা মতন লাগবে একটা চ্যানেল চালু করতে, নিউজ চ্যানেল। আমাদের তো নেই। আর তারা চ্যানেলে আমি চাকরি ছেড়ে দিয়েছি, কারণ তারা চ্যানেলে হঠাৎ একদিন কর্তৃপক্ষ বললেন যে মতামত অনুষ্ঠানে সিঙ্গুর নন্দীগ্রাম কথা দুটো বলা যাবে না। আমি সঙ্গে সঙ্গে রিজাইন করলাম, সঙ্গে সঙ্গে, এবং পার্থ দাশগুপ্ত যিনি প্রডিউসার ছিলেন তিনিও রিজাইন করলেন। পার্থ এখানেই থাকেন কাছেই, আমরা অনেক কিছুর সাক্ষী, অনির্বাণ যেমন। তা ফলে আর তো কোথায়, এবারে কি করব? তো 50 কোটি টাকা, মমতাকে বললাম যে মমতা 50 কোটি টাকা লাগবে, কি হবে? দিন যায় না, মনমরা হয়ে আছি, মনমরা। হঠাৎ একদিন একটা টেলিফোন এলো, শোভন আমায় ফোন করলেন, শোভন চট্টোপাধ্যায়, বললেন যে কবিতা আমি আসছি, আপনাকে নিয়ে আমি আসবো। এখন কোথায়, বলে একটু আসতে হবে আপনাকে। তা আমায় নিয়ে উনি চলে গেলেন। আপনারা এটা শুনুন ভালো করে, কেমন?
ঠিক যেমন সুধীরলাল চক্রবর্তীর গান নিয়ে বলার আর কেউ নেই, তেমনি এই কথাগুলো আর কেউ বলবে না। তা আমি গেলাম, দেখি বাইরে সকলে দাঁড়িয়ে আছেন নেতারা অন্য, আর ভেতরের ঘরে মমতার বাড়িতে মমতা। তা মমতার ঘরটা যে অত ছোট আমার ধারণা ছিল না। একটা ছোট্ট ঘর, একটা আলো জ্বলছে, একটা বিছানা, একটা জানলা, একটা কুলুঙ্গিতে বোধহয় কিছু বিগ্রহ। তো সেইখানে অনেক মমতা আমি বললেন, কবিতা এসো বসো। তা ওই দিকে ওই ওই বিগ্রহের দিকে তাকিয়ে বুঝলেন, আমি বসলাম। তো উনি আমায় বললেন যে, কবিতা তো আমাদের টাকা, তোমার টাকা দরকার না চ্যানেল করার জন্য? হ্যাঁ। বললেন, কবিতা তুমি আমি আজ্ঞা করো, মমতা তুমি সেজ মেনে নাও, আমায় আজ্ঞা করো কবিতা। ওই দিকে তাকিয়ে বলছেন, আমার দিকে তাকাচ্ছেন না। খুবই নাটকীয় একটা দৃশ্য সেইভাবে যদি ভাবেন। তুমি আমায় আজ্ঞা করো কবিতা, যে মমতা তুমি সেজ মেনে নাও। আমি 1 ঘন্টার মধ্যে ন্যাশনাল মিডিয়া ডাকবো, ঘোষণা করব, কাল সকালে তুমি কিছু কোটি টাকা পাবে। টাকার পরিমাণটা আমি এখানে বলছি না, দরকার নেই। যথেষ্ট টাকা পাবে, তুমি যাবে, এই টাকা দিয়ে তুমি অ্যাকাউন্ট খুলবে, তোমাকে সাহায্য করার জন্য লোক থাকবে, উকিলও থাকবে, তুমি চ্যানেল খুলবে, তুমি হবে সেই চ্যানেলের পরিচালক কর্তা। আমি চুপ করে বসে আছি, খুব সিগারেট খেতে ইচ্ছে হচ্ছে। আমি সিগারেট খাচ্ছি না আজ 5 বছর, তখন তো খুব খেতাম। মমতা কিন্তু বলছেন, হ্যাঁ কবিতা, কবিতা আমি অপেক্ষা করছি, তুমি আজ্ঞা করো। আমি বললাম, মমতা আমার না সিগারেট খেতে ইচ্ছে হচ্ছে। খাবে, এখন না, তুমি আমায় আজ্ঞা করো আগে। আমি মমতা চা খেতে হবে, সব খাবে, তাকাচ্ছেন না কিন্তু আমার দিকে, সব খাবে। আমি যা বললাম সেটা বলো। বললাম, না বলছি না। মানে? বলছি বলছি না মানে, বলছি না মানে কি? বলতে পারছি না। বলতে পারছো না? এটা বলতে পারছো না? না। ও, তাহলে তুমি কবিতা আমায় বলো, মমতা আমি তোমায় আজ্ঞা করছি, তুমি FDI মেনে নাও। আমি একইভাবে ন্যাশনাল মিডিয়া ডাকবো, ঘোষণা করব, কাল সকালে তুমি যথেষ্ট টাকা পাবে। এবারে টাকার পরিমাণটা একটু বাড়লো, বলা বহুল আপনাদের আমি বলবো না। তুমি চ্যানেল খুলবে, যা চাইবে করবে, তোমার চ্যানেল। আমি চুপ করেছিলাম। মমতা, এই কি হলো, তুমি বলবে না? না, আমি সিগারেট খাবো। কবিতা কি হচ্ছে কি, তুমি বলো, তারপর আমরা চা সিগারেট সব খাবে তুমি। এরকম হবে না। এইবারে মমতা আমার দিকে ফিরলেন, তুমি বলবে না? এরকম না, তুমি পারছো না না কবিতা? এরকম না, পারলে না কবিতা, তাই না? এরকম না। এবার সামনে এলেন, কবিতা চলো আমরা চা খাই। এই হলো মমতা বন্দ্যোপাধ্যায়, এই হলো কবির সমান। আমাদের কিছু হবে না কবিতা, চলো। আচ্ছা বলুন তো, এই মেয়েটাকে ভালো না বেশি কি করা যায়? হ্যাঁ, কি জানেন যারা ও নিন্দে করেন, তারা কি কি জানেন বলুন তো, কিভাবে দেখেছেন পৃথিবীটা? আমি কমান্দান্তে দোসকে দেখেছি নিকারাগুয়ায়, 18 বছরের দোরা মারিয়া তেইয়েস, যিনি 10-12 জন গেরিলাকে নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনটা অবরোধ করেছিলেন, করে বেশ কয়েকজন বড় কারাবন্দী নেতার মুক্তি আদায় করে এনেছিলেন, কয়েক কোটি টাকা আদায় করেছিলেন রেভলিউশনে সাহায্য করার জন্য। সোমোসা, ডিক্টেটর সোমোসার নিজস্ব পত্রিকায় বিপ্লবের প্রশস্তি গাইতে বাধ্য করেছিলেন, রেডিও চ্যানেলে বিপ্লবের প্রশস্তি প্রচার করতে বাধ্য করেছিলেন। 18 বছরের মেয়ে দোরা মারিয়া তেইয়েস, তাকে এবং তার বয়ফ্রেন্ডকে দেখেছি একসঙ্গে। আমি দেখেছি অল্প বয়সী ছেলেরা মুক্তি ফৌজে যোগ দিচ্ছেন, একটা ট্রাক থেকে রাইফেল নামানো হচ্ছে, একটা রাইফেল তারা হাতে নিচ্ছেন, বলছেন
লাতিন আমেরিকা কমান্দান্তে চে এবং বিশ্ব মানবতার নামে আমি এই বন্দুক নিলাম। পর এটা বলছেন, তার একটা ট্রাকে উঠে পড়ছেন। তেমনি এই জীবনে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, তার কনসিস্টেন্সি, তার ইনকনসিস্টেন্সি সব সমেত। ভাগ্যিস, নয়তো কি একঘেয়ে হতো সবকিছু। আমি গর্বিত না, তার সঙ্গে আমার মতের মিল অনেক জায়গায় হয়নি, অনেক সময় হবেও না, তা সত্ত্বেও আমি তাকে ভালোবাসি। তা সত্ত্বেও মনে করি তিনি যা করেছেন তা কেউ করেনি। আমি অনেক উন্নত দেশে দেখেছি, আমি পলিটিক্যাল সাংবাদিকতা করেছি, মনে রাখবেন, বিভিন্ন দেশে। আমি এরকম লোক দেখিনি। এটা ভাবতে পারেন, একটা সাইকেল, আমার যেসব শহরের বন্ধুরা এটা শুনছেন দেখছেন, আমি যেমন সাইকেল চালাতে যাই না, আমার বাবা জানতেন, আমার মা জানতেন, আমার দাদা জানতেন, মা সাইকেল চালাতে জানতেন, আমি যাই না। এতে মমতা সাইকেল দিয়েছেন। কয়েক বছর আগে একটা বরন্তি নামে জায়গায় আমার নবীন বন্ধুরা আমায় নিয়ে গেছেন। তা সেখানে সকালবেলা ঘুরঘুর করছি, দেখছি একটা জায়গায়, গ্রাম, দুটি ছেলে, একজনের কাঁধে একটা টিয়া পাখি, তারা একটা জলাশয়ের কাছে কিছু খেলাধুলো করছেন। আমি এই আলাপ জমালাম, তোমাদের স্কুল নেই? হ্যাঁ। স্কুল যাওনি? হ্যাঁ। কখন? বলে সকালে স্কুল। ও মা, তোমাদের বাড়ি কোথায়? বলে ওইখানে। স্কুল কত দূর? বলে দূর আছে। কিসে যাও, কিসে আসো? বলে ও মা, আমাদের যে সাইকেল দিয়েছে। কি মনে করে, কি মনে হয়, হ্যাঁ, কি মনে হয় বলুন তো? আমার যে সাইকেল দিয়েছে, এটা ভেবে দেখবেন। আমি ছবি করতে জানি না, যদি জানতাম একটা ছবি করতাম, ছোট্ট ছবি। না, কোনো অনুপ্রেরণায় কেউ নেই। এটা সাইকেল। দেশিকা যেমন সাইকেল চোর নামে একটা ছবি করেছিলেন, এটা ছবি, এটা সাইকেল, ছোট্ট। এটা মনে করুন, এই গ্রামে একটি মেয়ে থাকে, ধরা যাক তার নাম একটা যা হোক টুম্পা। তাকে অন্তত এতদিন তাকে অন্তত আধ ঘন্টা বা 40 মিনিট বা 45 মিনিট বা 1 ঘন্টা হেঁটে স্কুলে যেতে হতো। ওই সময়টা আবার হেঁটে ফিরতে হতো। ভুলু নামে একটা ছেলে ওর মনে ধরেছে, কিছু দূরে থাকে ছেলেটি, দেখা করা মুশকিল। এই মেয়েটি যে সাইকেল পেয়েছেন, এখন কত অল্প সময় তিনি স্কুলে যান, কত অল্প সময় ফিরে আসেন, মাকে একটু সাহায্য করার সময় পান। আর কি সময় পান? ভুলুর সঙ্গে দাঁড়িয়ে 1 মিনিট কথা বলার। ভুলুর সাইকেল আর ওর সাইকেল পাশাপাশি যায়, ভালো করে হয়তো তাকাতেও পারেন না। আমি জানি না, এগুলো আমি বানাচ্ছি। এবার আমার বুড়ো মানুষের রোমান্টিক মনটা কাজ করছে। এই সাইকেল দুটো সাইকেল পাশাপাশি যাচ্ছে, হঠাৎ মেয়েটা পাশ দিয়ে বেরিয়ে চলে গেলেন। আবার পরের দিন কিন্তু অপেক্ষা করছেন, আর মেয়েটি সাইকেলে আস্তে আস্তে ভাবছেন, ভুলু আছে তো? কি বলেন বন্ধুরা, কি বলবেন? পৃথিবীতে কজন এটা করেছে বলুন তো? আমি বিপ্লবী নিকারাগুয়ায় দেখেছি, আমাকে দেখানো হয়েছে বিপ্লব কিভাবে ফাংশন করে। এটা বিপ্লব। কিভাবে ছোট ছোট স্বাবলম্বন গ্রুপ তৈরি করেছেন। আমি এমপি হওয়ার পর আমি চেষ্টা করেছি যথাসম্ভব কাজে লাগতে। আর আমার বন্ধু এবং যিনি আমার সেক্রেটারি ছিলেন, অভিজিৎ কুণ্ডু, তিনি যদি না থাকতেন আমি কিচ্ছু করতে পারতাম না। সমস্ত কাজ আসলে অভিজিৎ করতেন। ঘুরে ফিরে বেড়ানো, যোগাযোগ করা, এর সঙ্গে তার সঙ্গে সব অভিজিৎ। আমি কি করতাম? আমি শুরু করতাম। কত জায়গায় কত কিছু করতে পেরেছি আমরা। ভারতের অনেক দোষ আছে, পার্লামেন্টারি সিস্টেমেরও অনেক দোষ আছে, কিন্তু সবটা দোষের না। ইচ্ছে থাকলে কিছু কাজ করা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দেখিয়ে দিয়েছেন, এবং আরও কেউ দেখিয়েছেন ভারতে। আমিও চেষ্টা করেছি, আরও কারোর মতো, আমি একা নই, কাজ করতে। যত টাকা আমাদের ধার্য ছিল
তার কতটা খরচ করতে পেরেছে এবং ইউটিলাইজেশন সার্টিফিকেট কতটা এসছে। দক্ষিণ চব্বিশ পরগনা ডিএম এর কাছে যান, খোঁজ নিন, পেয়ে যাবেন। বন্ধুরা, এই হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা তার নামেই তো আমি রাগ তৈরি করব, একটা নতুন রাগ তৈরি করে তো তার নামই দেব। একবারে সুরেছি, সুরে সারে গা পা ধা নি সা নি দা পা গা রে গা রে নি রে সা। গুরুদের কৃপা, আর কিছুই না, গুরুদের কৃপা। রে গা পা ধা নি সা নি দা পা গা রে পা ধা নি সা গা রে নি রে সা। দু একজন মার্ক্সবাদী, তারা মার্ক্সবাদী নকশালপন্থী এরকমই হবেন নিশ্চয়ই। একজন লিবারেশন থিওলজিস্ট, একজন লিবারেশনিস্ট, মিস্টার সেনগুপ্ত কমরেড। আমি যখন পার্ক সার্কাসে গেলাম সেদিন, আমি জিমের সঙ্গে গিয়েছিলাম গান গাইব বলে। তিনি কমেন্ট লিখলেন ফেসবুকে, দালালি করছেন করুন। আমার সামনে দাঁড়িয়ে কথাটা বলার সাহসও কোনোদিন হবে না কোনো কোনো মাকু বা নকুর। সামনে দাঁড়িয়ে একবার বল, এক বাপের ছেলে যদি হস, বল। আমার 72, তুই তো অল্প বয়স, 26, 27, 28, 30, 32, 40। একবার আয়, আসবি? আর ওই লিবারেশন পার্টির জন্য বাসুকে জিজ্ঞেস করিস কটা চ্যারিটি শো করেছিলাম 9-এর দশকে, কেমন করে নিস। তোদের পার্টির কে কে আমার চেনা বন্ধু জিজ্ঞেস করে নিস। দালালি করতে আসছেন করুন। আমি গর্বিত যে তৃণমূলের কেউ কিন্তু এইভাবে কথা বলে না। এখন আমার নিজেকে তৃণমূল বলতেই ইচ্ছে করে, বলছি। আমাদের সঙ্গে সিপিএম যা যা করেছিল, আমরা জেতার পর তার একটা বদলা নিয়েছি। আমাকে যেভাবে অপমান করেছিল, দিনের পর দিন আমাদের রাস্তার মোড়ে লোক বসে থাকতো, বাড়িতে কে ঢুকছে কে বেরোচ্ছে দেখতো, প্ল্যাকার্ড দিয়ে দিয়েছিল, পোস্টার দিয়েছিল, কোভিড সমানের HIV টেস্ট হোক। এই হচ্ছে সিপিএম। কিন্তু আমাদের ভোটের সময় সন্তোষ রানা মহোদয়, তার যে নকশালপন্থী দল CPI-ML, সেই দলের স্মারক চিহ্ন সমেত কবির সুমনকে ভোট দিন এই পোস্টার মেরেছেন। কাজে আমি নকশালপন্থীদের বিরুদ্ধে যেতে পারি না, তাদের বিরুদ্ধে না, তোদের বিরুদ্ধে পারছি। আমি নকশালপন্থীদের বিরুদ্ধে না। সন্তোষ রানাকে কোনোদিন ভুলব না, কোনোদিন ভুলতে পারি না। সুমিতকে, কি চমৎকার ছেলে। তারা কিন্তু আমার ভোটের সময় তারা আমার হয়ে ক্যাম্পেইন করেছেন, দেয়ালে দেয়ালে পোস্টার মেরেছেন। তেমনি SUCI দল অসামান্য যুদ্ধ করেছেন, কি লড়াই করেছেন। একজন মস্ত জনমত সমীক্ষক, তার নামটা আর বলবো না, গত হয়েছেন, আহা শান্তি পেয়েছেন আশা করি, খুব আমার সঙ্গে বন্ধুত্ব করতেন। তিনি পূর্বাভাস দিলেন, জ্যোতিষ, তিনি ওই পিছিয়ে পড়তে হয় না তো পিছিয়ে পড়তে হয় কাগজে পূর্বাভাস দিলেন কবির সুমন 40,000 ভোটে হারবে। কেন? তার কারণ বারুইপুরে 40,000 ভোট SUCI এর। এটা যে SUCI এর ভোট, মালটা জানতো না। ওটা আমার জন্য স্বাভাবিক না, আমরা তো একটা জোট, SUCI, তৃণমূল, কংগ্রেস, আমরা একটা জোট। SUCI যেভাবে দিনের পর দিন একের পর এক সভায় সমিতিতে যেভাবে আমায় সমর্থন করেছেন, যেভাবে সাহায্য করেছেন, যেভাবে পাশে থেকেছেন, কোনো দিন ভুলব না, কোনো দিন ভুলব না। যেমন সন্তোষ তাকে কোনো দিন ভুলব না, সুমিতকে কোনো দিন ভুলব না। সেই পোস্টারগুলো ওরা ছাপিয়েছিলেন,
কাস্তে হাতুড়ি, সিপিআইএমএল, কবি সুমনকে ভোট দিন, কোনোদিন ভুলব না। তেমনি কোনোদিন এসইউসিআই এর এই অবদানকে ভুলব না। আমার মতো লোকের খুব সমস্যা, আমি উপকারীকে ভুলতে চাই না। মানে আমি পলিটিক্সের লোক না। পলিটিক্সের লোক হলে সব সব দরকার মতো ভুলতে হয়, এইটাই হয় আমার সমস্যা। আমি যখন বিয়ে করি তখন আগের বিয়েটা মনে থাকে না, প্রেম করি যখন আগের প্রেমটা মনে থাকে না, কিন্তু খোদ যখন লড়াইটা হয়, যে লড়াইটা 2009 সালে হয়েছিল তার আগের থেকে তার প্রস্তুতি ছিল, সেই দুর্বার লড়াই, সেই ঐতিহাসিক সংগ্রাম, যেখানে একটা জঘন্য দল তাদের সরকারকে জনগণ ফেলে দিয়েছিল জনগণ। আমি জিতিনি বন্ধুরা, জিতেছেন তাপসী, জিতেছেন শেখ সেলিম, জিতেছেন সুপ্রিয়া জানা, জিতেছেন ভরত মণ্ডল, জিতেছেন বাংলার নির্যাতিত চাষিরা, জিতেছেন ধর্ষিত কৃষক রমণীরা, বাম আমলের মার খাওয়া, অপমানিত, ভয়ঙ্করভাবে অপমানিত, তারা জিতেছেন। আমি নামমাত্র, আমি সামনে ছিলাম, তার বেশি না। আমার দেশবাসী সেটা জানেন। তা তুই তুকারি করে যে ব্যক্তিটি এটা করছেন, আরে আসলে খোঁজলে দেখা যাবে ওর বাড়ির, আমি বুঝতে পারছি উনি কে হতে পারেন। ওরকম একজনের স্ত্রীর সঙ্গে আমার একটা সম্পর্ক চলছিল, বোধহয় সেটা বেরিয়ে পড়েছে নাকি, আমি স্ত্রীর নাম করবো না, আমি এমন লোক না। অনেক লোকের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে, নাম করতে যাবো কেন? আমি বুঝতে পারছি তোর কষ্টটা, তুই আমি তুই বল, আমি তোকে তুই বলছি, তোর কষ্টটা বুঝতে পেরেছি রে। তুই বলছিস আর কত চামচাগিরি করবো, কি করবো বল, সে শনিবারটা তো তুই ভুলে গেছিস, আসলে তোর মনে থাকার কথা না। ঘরেতে ভ্রমরিল গুনগুনিয়ে, আমারে কার কথা যে যায় শুনিয়ে। তোর মনে আছে? না, তোর মনে নেই। তোকে আজকালকার ভাষায় যেটা বলে ঢপ, সেটা দেওয়া হয়েছিল। ঘরেতে ভ্রমর ঢুকেছিল গুনগুনিয়ে। বন্ধুরা বুঝেছেন বিচারার কষ্টটা কোথায়? আমি কি করবো বল, আমি কিছুতেই গাইতে পারলাম না, সে আমার ছোট বোন বড় আদরের। তোর মতো আরো কেউ কেউ আছে, একটা 2 হাত লম্বা মতন একটা আছে, 2-2.5 হাত, কোনো রকম না। আমি তাকে কি স্নেহ করতাম, কি ভালোবাসতাম। আশ্চর্য ব্যাপার, আমায় দেখলে পায়ের কাছে এসে বসতো। ও মা, পশ্চিমবঙ্গ সরকার আমার একটা পুরস্কার দিলেন, আমি পুরস্কারটি নিলাম। অমনি এই বেলা নামে একটা কাগজে বেরোলো যে আমার শির দাঁড়া নেই। যা, আরো অনেকেই তো পুরস্কার নিয়েছে, না আমার শির দাঁড়া নেই। তখন সেই ছোট্ট কুটুমুনি বাম্বিনো বাম্বিনো বা পদ্য লেখে মিলিয়ে, আমি হলাম দিন, তুমি হলে রাত, নাচো তা ধিন ধিন, কে আবাত, আমি হলাম দিন, তুমি হলে রাত, নাচো তা ধিন ধিন, কে আবাত উহু। এরকম ধরনের সব অন্তমিল দেওয়া পদ্য লেখে। এবারে দাঁড়িয়ে গেল, এবারে বোঝাই গেল ওর পাশে কারা আছে। দেনারা, অর্থাৎ গৈরিক, এবং সেই সঙ্গে আধা গৈরিক বা লাল গৈরিক। বিশাল একটা বারাজ অফ কেলো। আমার শির দাঁড়া নেই, তেনার আছে। ভালো, কি বলবো, পত্রিকাটা ওদের, পত্রিকা যা ঠিক করেছে তাই হবে। পরে এবেলা পত্রিকার সেই সম্পাদক অবশ্য তার চাকরিটা রইল না, কোথায় যেন তিনি চলে গেলেন, ইদানিং নামে একটা কাগজে চলে গেলেন কোথায়। তিনি আমায় ছেড়ে দেননি, অথচ তাকে আমি স্নেহ করতাম। হঠাৎ তিনি আমার উপর আক্রমণ করলেন, কেন?
হ্যাঁ এবারে সকলেই যখন আক্রমণ করে ভাবে কি, এমনি করে যায় যদি দিন যাক না, যাক না, এটা হলো একটা গিয়ার দেবার মতো, যাক না এমনি করে আবার চলো। মন উড়েছে উড়ুক না রে, মেলে দিয়ে গানের পাখনা, যাক না। এ বাবা, শীত দাঁড়া দাঁড়িয়ে গেল। আমার কিছু বন্ধু সেখানে আপত্তি করতে গিয়ে তারা খুব অপমানিত হলেন। ফলে তারাও ন্যাচারালি এরকম ধরে ধরে মারছে একটা লোকে। সবাই তো আর সিপিএম ওরকম না, না সবাই তো না। কেউ কেউ তো এখনো সব বাঙালি তো এক না, তাই না? বাঙালিদের মধ্যে তো কোনো অন্যরকম আছে, মানে সব হিন্দু কি বিজেপি? মোটেও না। অন্যরকম হিন্দু কি যথেষ্ট আছেন, তাই না? তারা বাঙালিদের মধ্যেই নিশ্চয়ই আছেন। তেমনি কোনো কোনো মুসলমান, যেমন আমি দেখেছি হিন্দুদের মানে মুসলিম বিদ্বেষী হিন্দুদের দালাল আমি দেখেছি। তারা আবার আমার বিরুদ্ধেও কথা বলেন। কেন? কারণ ওই হিন্দুরা যে আমার বিরুদ্ধে কথা বলে, ওই জন্য তারা বলেন। অর্থাৎ ব্যাপারটা ঠিক হিন্দু মুসলমান না, ব্যাপারটা একটা মানসিকতার। তা খুব শিরদাঁড়া হলো। এইবারে হলো কি, ছোট্ট টেলে পদ্য লিখতে লিখতে হঠাৎ করে একটা কি যেন কন্ডম না কিসের উপরে পদ্য লিখে মহা ফ্যাসাদ। তিনি আবার ঘোষণা করলেন তাকে পশ্চিমবঙ্গ সরকার পুরস্কার দিতে চেয়েছে, তিনি নেননি। সেটা আবার তৃণমূল দলের এক সাংসদ, তিনি বোধহয় একটা লেখায় লিখলেন, না 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 না, ওকে কোনো পুরস্কার দেওয়া হয়নি। আরে দিলেই বা কি, না দিলেই বা কি, কি আশ্চর্য। এইবারে তো ধরেছে তাকে, কন্ডম টন্ডম পরানো, ত্রিশূলে অসুবিধায় পড়ে গেছেন বোধহয়। বোধহয় একটু আজকের ভাষায় যাকে কেলানো বলে, সেই রকমের একটা উপক্রম হয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সাহায্য করলেন। ও মা, এই যে এত শিরদাঁড়া, ওর শিরদাঁড়া নেই, আমার আছে, আম্মর আছে, এ বেলার আছে, তার আছে, আমার শিরদাঁড়া আছে, আমাদের শিরদাঁড়া আছে, ওই লোকটার নেই 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 নেই, শিরদাঁড়া আছে, শিরদাঁড়া। কত কাণ্ড হল। একটা বড় মিটিংয়ে আমাকে যেতে হয়েছে, আমায় নিয়ে গেছে। ওমা ওমা, দেখেছি শিরদাঁড়া দাঁড়িয়ে, ছোট্ট শিরদাঁড়া, কুতু মুনু ঠিলদালা, ছোট্ট ঠিলদালা। হ্যাঁ আমি, হ্যাঁ হ্যাঁ, ও তাই কি বলি বলুন তো, বকলে যদি ওখানে যদি কিছু একটা হয়ে যায় মুশকিল না, খড়গজে বেরোবে। এবার বসে কবিতাও বললেন মমতার সভায়। আরে এই মমতার হাত থেকে আমি একটা পুরস্কার নিয়েছিলাম বলে আমার সেই দাঁড়া নেই, আর তার সেই দাঁড়া আছে, এবং আরো কিসব যেন আছে যেগুলো আমার নেই। এটা নেই, ওটা নেই, সব সব ওর, এটা আছে, ওটা আছে। হাইট হচ্ছে এই, মোটামুটি এই এই, এতেই এই, এতেই এই। তাহলে যদি আরো লম্বা হতো কি হতো। তা বুঝলেন, খেলার নাম বাবাজি। তা মমতা সকলের পাশেই আছেন, দিদি সকলের পাশেই আছেন। আরো এরকম আছে, দূর থেকে চিৎকার করে কি গালাগালি না আমাদের নামে করতো, তারা সব এখন জুটেছে। বুঝতে পেরেছেন? এসব দেখে শুনে আমার মনে হয় যে, মানে তৃণমূলের গান হতে পারতো এইসব দেখে শুনে। মানে এক সময় যারা অমুকে আবার সিএম হবে নাকি, অমুকে, বললাম না কি ভাষাটা ছিল, তারা সব ভালোই করে খাচ্ছেন, কিন্তু পৃথিবীর এটাই নিয়ম। দুদিন পরে কোনো কারণে যদি আমাদের মমতা না থাকেন, হেরে যান, আর যদি মানে আমাদের গেরুয়ারা আসেন, কতক্ষণ লাগবে? 1 2 3 4, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব, মানে অন্যদিকে জয়ধ্বনি কর, ওই গেরুয়ার কেতন বাজে কাল বৈশাখীর ঝড়, তোরা সব দেখবেন আমিও ঢুকে গেছি। কেন ঢুকবো না? এইবারে এই যে তুই বলছি না, হ্যাঁ রে তুই,
কত চামচাগিরি, আরে চামচাগিরি এটাকে কি বলে তুই এখনো দেখিস নি, একবার তুই গেরুয়াদের যদি কোনো কষ্ট নিয়ে আসতে পারি দেখবি আমি কিরম চামচাগিরিটা করব। তখন আবার আমি এখন এক শনিবার তোর অনুপস্থিতিতে তোদের বাড়িতে যাব, এই আমি এখন না পারি জানিস, দেখবি। হ্যাঁ রে, তুই নাকি আমার একটা কলেজে পড়াস, আর মাঝখান থেকে আমার স্নেহভাজন ভাস্কর সেন তিনি আমার পক্ষ নিলেন। যেমন রবীন্দ্রনাথ কত কি এসে পড়েছি, রবীন্দ্রনাথের পর আমি আমি কোথাও তো দাবি করিনি এরকম। এই পুণ্যব্রত মানুষের নাম হতে হতেই শাঁখ বেজে উঠল। আমি তো কোনদিন বলিনি আমি রবীন্দ্রনাথ আজ আমি কেন বলতে যাবো রে বাবা, আমি প্রফেশনাল লোক, গান বাজনা করি, করে খাই, চেষ্টা করি, দু এক পয়সা পাই। এরকম ভীষণ যে পেয়েছি তা কিন্তু না, পাবোটা কোত্থেকে, সিপিএম তো ছিলাম না, ফলে সিপিএমটা আমায় দিত না। আর সিপিএম যেভাবে প্রোগ্রাম করতে পারতো তৃণমূল সব জানেই না কিভাবে করতে হয়, আমি যা দেখলাম আর কি, মানে ওই পরিমাণ প্রোগ্রাম তো হচ্ছে না। সিপিএম এর প্রোগ্রাম কাকে বলে, সে কথায় কথায়, মানে এখানে প্রোগ্রাম, ওখানে প্রোগ্রাম, এখানে গান, ওখানে বাজনা, এখানে পুতুল নাচ, ওখানে টিকটিকি, এখানে এটা, ওখানে ফুচকা, মানে সাত দিকে হই 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 হই। 365 দিনে 300। আমাকে একবার যখন সিপিএম এর এক মস্ত নেতা ধরার চেষ্টা করলেন, বললেন আপনাকে আমাদের বড় ভালো লেগে গেছে। হ্যাঁ, তা আপনি প্রোগ্রাম পিছু 5,000 নিন, বছরে কটা করবেন বলুন। কেন আগে এসএফআই নামে একটা জায়গায় হচ্ছে এটা মিটিংটা, তখনও কিন্তু তোমাকে চাই বেরিয়েছে কি, হ্যাঁ বেরিয়েছে সবে। এই ভদ্রলোক কিন্তু আমার বন্ধু, এখনো বন্ধু। উনি বললেন যে, আর আমি না খুব ভালো কাটলেট খাওয়াচ্ছে বুঝলেন, খাসা কাটলেট, আর ভাঁড়ে চা, খাসা কাটলেট, উফ, অত ভালো কাটলেট বামফ্রন্ট আমলে ছিল, উফ, বাম কাটলেট, বাম কাটলেট, ইয়া কাটলেট, বাম কাটলেট, বাম 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 কাটলেট, বাম কাটলেট, ইয়া ওটা বাম কাটলেট, মানে একটা ছুঁড়ে মারলে এক একটা বিরোধী পলিটিক্যাল পার্টি উড়ে বেরিয়ে যাবে, ইয়া মোটা পুরো ইয়ার ছেলে। দুটো দিয়েছে, আমি আর একটার জন্য চেষ্টা করছি আর কি, লাইন করছি। তা হ্যাঁ, উফ, অনির্বাণ আপন মনে কি সব খবর দিয়ে যাচ্ছেন, মিষ্টি ছেলেটা। আরে তা আমি বললেন আপনি তাহলে 5,000 করে নিন, মানে ওরাই ঠিক করে ফেলেছেন, নিজেই নিজেই ঠিক করে ফেলেছেন, কিন্তু 5,000 নিন প্রোগ্রাম পিছু। তাহলে আপনি আমাদের সারা বছরই অনুষ্ঠান, আপনি মাসে যদি 10টা করেন, আপনি ইচ্ছে করলে আরও বেশি করতে পারেন, 10টা, তাহলে 12 মাসে 120টা। আপনি মানে এটা ন্যূনতম বলছি সুমনবাবু, ন্যূনতম। এই ন্যূন কথাটা বলার সময় মানে শিক্ষিত বাঙালির মুখটা কেমন হয় দেখবেন, খুব ইন্টারেস্টিং। একটা 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 পরের 9 তলাতে যেন ওটা থাকতে পারে, এরকম একটা ভাব আর কি, এটা ন্যূনতম সাক্ষাৎ, ন্যূনতম, তারপরে তা আমি বললাম যে 120টা বছরে, মানে আপনি ঠিক করছেন। হ্যাঁ মানে আমি মানে আমরা, এরকম কারা করে, আমরা মানে আমি আর বললাম না নামটা, দরকার কি। কিন্তু উনি কিন্তু এখন আমার বন্ধু, এখন উনি আমার বন্ধু। তা মজার ভালো লক্ষ্য তো দেখেছি, নয় কেন বন্ধু নন, একাধিক সিপিআইএম করা মানুষ আমার বন্ধু, পরেও থাকবেন। শুধুই কেউ কেউ ওই যেমন লিবারেশন থিওলজিস্টের ওই ছোকরার মতো বেচারা, মানে ওকে যদি এমন একটা লোক আছে তার নাম তঘম্ন, এরা বলছে, নামটা কি কিছু বলছে আপনাদের, তঘম্ন না, তমঘ্ন 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 তঘম্ন তমঘ্ন। তা এই তমঘ্ন সাংঘাতিক রাগী লোক। তা আমি একবার ব্রিগেডের একটা সভায়, না ব্রিগেডের সভায় না, বোধহয় 21শে জুলাইয়ের সভায় বলেছিলাম, আমার ধারণা একদিন এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মন্দির হবে, সেখানে লোকে যাবে, আমার ধারণা একদিন হবে।
উনি যেভাবে কাজ করছেন, কাল্ট ফিগার, কাল্ট ফিগার। এইটা অনেকের ভীষণ খারাপ লেগেছিল, যেন আমি তাদের মায়েদের নামে মন্দির হবে বলেছি। আমি তো বলিনি সেটা। ভীষণ দুঃখ পেয়েছেন তারা। তা সমর সেন, মানে কবি সমর সেনের ওপরে একটা বক্তৃতা দেবার জন্য আমায় নিয়ে যাওয়া হয় যাদবপুরে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তো সেইখানে তখম্ন দেখি আমাকে অপমান করার জন্য পুরুত সেজে মা মমতা মমতা এসব কিসব লিখে বসে আছেন, বুঝলেন, হাঁটু গেড়ে মেঝেতে। আরে দেখাচ্ছে না, কি বলবো, যা চেহারা, উফ। মানে যদি যদি কোনো মেয়ের বাবা মা মেয়েকে বসে আনতে চান, প্লিজ একবার তখম্ন মহাশয়কে ডেকে এনে মেয়েকে দেখিয়ে দেবেন, দেখবেন জীবনে আর কোনো পুরুষের দিকে যাবে না মেয়ে, কেমন। তা সেই তখম্ন ওইখানে বসে আছেন, আর আরেকজন তিনি এরম করছেন, কেন জানি না উনি এরম ফুলে ফুলে উঠছেন, হ্যাঁ, ফেঁপে উঠছেন। তা আমি বুঝলাম, আমি তাদের সকলেই বললাম আপনার ভেতরে এসে শুনুন না, কিন্তু কিছুই করবে না, তারা শুধু আপন মনে আমায় অপমান করে যাবেন। হ্যাঁ, আপন মনে। তখন আমার সঙ্গে গিয়েছিলেন সৈকত আর মৃন্ময়ী, মনীষা, অভিমন্যু, হিয়া। এবার খানিকক্ষণের মধ্যেই যেটা হলো, আমি কিন্তু একটা কথাও বলছি না, ওই তখম্ন বসে আছেন ওখানে, উনি বিশাল র্যাডিক্যাল, হিউজ, বিশাল, মানে ভয়ঙ্কর র্যাডিক্যাল, ভয়ঙ্কর কালকাল কালকাল, ভয়ঙ্কর র্যাডিক্যাল, ভয়ঙ্কর র্যাডিক্যাল। এই উনি এবারে ওইখানে বসে পুরুত সেজে বসে আছেন, অর্থাৎ আমি। বাবু তো নাটা কি হলো জানেন, ওরা আরো দু তিনজন ছিল, মৃন্ময়ী আর হিয়া দুটি করে একটি করে থাপ্পড় মারলেন, আর ওরা ছিটকে ছিটকে পড়ে গেলেন। আর অভিমন্যু গিয়ে ওই যে তখম্ন যে মমতাকে ভেঙিয়ে যা যা করেছিলেন, ওগুলোকে তুলে এরকম দৌড়ানো ফেলে দিলেন লাথি মেরে, হয়ে গেল, বিপ্লব হয়ে গেল। আমাকে বলছে, আপনি এত গুন্ডা নিয়ে আসেন কেন? মার খেলেন দুই বঙ্গললনার হাতে, নিতান্তই বঙ্গললনা। কে? আমার মৃণ, আমার হিয়া, তাদের হাতে একটি করে থাপ্পড়, তার বেশি জোটেনি। তার বেশি হলে বোধহয় ওদের শ্বশুর বাড়িতে খবর দিতে হতো শ্যালক টালক কাউকে নিয়ে আসার জন্য। তাই হচ্ছেন আমাদের বিপ্লবীরা, মমতা বিরোধী বিপ্লবী, এবং আমাদের উপরে এদের জাত ক্রোধ। এবারে কেন ক্রোধ? এইখানে আমি আপনাদের একটা জিনিস পড়ে শোনাতে চাই। আজকেই এটা আবিষ্কার করেছি অন্নদা শঙ্কর রায়ের লেখা ফাউস্টকে নিয়ে, অর্থাৎ সেই বিখ্যাত ডক্টর ফস্টাস, ফাউস্ট। ব্যক্তির জীবনে দেখি এক বয়সের একটি আইডিয়া দিন দিন পরিণত হতে হতে পরবর্তী বয়সে যেই সম্পূর্ণ হয় অমনি সমাপ্ত হয়। তখন আর মনের ভিতর তার খোঁজ পাওয়া যায় না, তার আশ্রয়স্থল তখন স্মৃতি। জাতির জীবনেও সেরূপ, তবে জাতির জীবন হচ্ছে বড় স্কেলের ব্যাপার, যেমন তার আকার তেমনি তার আয়ু। তার সামান্য ২-১০ শতাব্দীর ইতিহাসে কত ঘটনা, কত অঘটন, কত রাজ্য ভেঙে ভাঙা গড়া, কত পতন অভ্যুদয়, এত কিছুর মধ্যেও এক একটি আইডিয়া জাতির মানুষের স্পষ্টতা লাভ করছে। পরিশেষে একটি অনুষ্ঠানে বা প্রতিষ্ঠানে, একটি আন্দোলনের বা বিপ্লবে, একখানি কাব্যে বা কীর্তিতে তার চূড়ান্ত নিষ্পত্তি হয়ে যাচ্ছে। ইউরোপের মধ্যযুগে এমনই একটি আইডিয়া ছিল শয়তানের সঙ্গে চুক্তি। শয়তানকে লোকে ঘৃণা করত, গাল পারত, ভয় করত, অথচ শয়তানের আকর্ষণও তলে তলে অনুভব করত। ফাউস্ট নামে সত্যিকার এক পণ্ডিত নাকি শয়তানের কাছে পরকাল বিক্রয় করে ইহকালে শয়তানের শক্তি কিনেছিল। অত বড় জাদুকর নাকি আর ছিল না। যেভাবে আমাদের বামপন্থী আর বিপ্লবীরাই তখম্ন এবং জমদাগ্ন কপি, কিংকর্তব্য বিমূঢ় কমরেড, কিংকর্তব্য কমরেড বিমূঢ়, এরা যে রেটে আমার উপরে চড়াও হয়, আমি বুঝতে পারি
এরা আমাকে ঘৃণা করেন, কিন্তু একই সঙ্গে তলে তলে একটা আকর্ষণ বোধ করেন। এই বাক্যটা ইউরোপের মধ্যযুগে এমনই একটি আইডিয়া ছিল, শয়তানের সঙ্গে চুক্তি। মমতা শয়তান আর আমি শয়তান, শয়তানের চুক্তি। শয়তানকে লোকে ঘৃণা করত, যেমন আমাকে। গাল পারত, যেমন আমাকে। পারেন এমন কোনো গাল নেই। হিন্দু ফাসিস্টরাও পারেন, বাম ফাসিস্টরাও ভয় করতো, অথচ শয়তানের আকর্ষণ তলে তলে অনুভব করতো। ওই যে শনিবারে আমি গিয়েছিলাম, ঘরেতে ঢুকেছিলাম গুনগুনিয়ে, কেন? তখন আমার আকর্ষণটা টের পেয়েছিলেন একজন, তিনি এরই ঘনিষ্ঠ। আমি আর নাম টাম করছি না, সম্পর্কটা বলছি না, কিন্তু ছেড়েও দিচ্ছি না, তাই বলে ব্যাখ্যাও দিচ্ছি না। আকর্ষণ তলে তলে অনুভব করত। ফাউস্ট নামে সত্যিকার এক পণ্ডিত, না আমি পণ্ডিত না, নাকি শয়তানের কাছে পরকাল বিক্রয় করে ইহকালে শয়তানের শক্তি কিনেছিল। আমার হয় আমার সম্পর্কে এটা এটা অন্নদা শঙ্কর রায়ের শ্রেষ্ঠ প্রবন্ধ। কিনতে হবে না, চাইলে আমার কাছে নিতেও পারেন, কেমন? তবে আসবেন হাত টাত মুখ ধুয়ে 20 মিনিট ধরে, এই 20 সেকেন্ড ধরে। আমার ব্যাপারটাকে সত্যি ভাববেন না যেন, দেব না বইটা। তা এই তলে তলে একটা আকর্ষণ, এক খিস্তি করে উদ্ধার করছে। কি খিস্তি মমতাকেও অতটা করে না। তার কারণ কি? তার কারণ, এবারে এই তুই তুকারি পার্টি এবার লিখছেন, আর বেচারা আমার ওই স্নেহভাজন বন্ধু শ্রী সেন, তিনি প্রাণপণে বলে যাচ্ছেন, শেষকালে হঠাৎ বেরিয়ে পড়লো, কিন্তু মুসলমান হয়েছে যে, এই আর এক বিপদ। আরে আমি তো ওকে, এই তোর বাবাকে তো আমি মুসলমান বানাইনি, তোর মাকেও না, আর তোর যেখানে ঘরেতে ঢুকেছিলাম গুনগুনিয়ে, তাকেও তো না, বল। তা খামকা খেপছিস কেন? আমি মুসলমান, তো কি তোর কি আসে যায়? কালকে হয়তো আমি জোরোয়াস্ট্রিয়ান হয়ে যাব, বল বল। বা হয়তো শিখ ধর্মও নিতে পারি, জৈন হয়ে যেতে পারি, এমনকি স্ত্রৈনও হয়ে যেতে পারি। কত কি হয়ে যেতে পারি একবার ভাব, ভেবে দেখ। তা কেন তোর আমি মুসলমান বলে এরকম করছিস কেন, বল? তারপর তুই যে 5টা বিয়ে, আবার সেই কমালি, আজ হয়েছে 7টা, কমিয়ে 5টা করলি। আচ্ছা, এটাও যদি করে থাকি, 5 করেছি, হ্যাঁ 5 করেছি, তারপর আরো 2টো, এই 5টাতেই থাক, আর কত গুনবি? আচ্ছা, কিশোর কুমারের 4টে বিয়ে ছিল, জানিস? হ্যাঁ রে, উটু উটু বাবা। আচ্ছা, অপর্ণা সেনের কটা? 4-5টা তো বটেই। এলিজাবেথ টেলরের 6টা। খুব খারাপ লোক সব পেলে না রে। আবার তুই এক জায়গায় লিখেছিস, আর্টিস্ট হতে গেলে কি 5টা বিয়ে করতে হয়? না, তা না, তো আর্টিস্টরা মাঝে মাঝে করে, সুযোগ পায় বলে। তোকে তো এত তো একটাই ভালো করে হচ্ছে না, সেটাও তো দেখ ফাঁক, তালে আমার এখানে চলে এলো এই গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের কেস আর কি। আমি একসময় খালি মার্কেস পড়তাম। মার্কেস যেখানে যত লিখেছেন, আমি আমেরিকায় যখন থাকতাম প্রচুর মার্কেস চর্চা করতাম। তা এক সময় একটা জায়গায় দেখলাম মার্কেস লিখেছেন, ওনার যখন প্রথম বই বেরোতে থাকে ওর দেশে কলম্বিয়ায়, তখন সাহিত্য সমালোচকরা ওর পেছনে লেগে যান, আমার পেছনে যেমন সব এখানকার সমালোচকরা লেগেছেন। আমি মমতা নামে একটা রাগ তৈরি করলাম, আমার পেছনে লেগে গেল, তুই তো কারি করতে আরম্ভ করলো। ওটাকে পটদ্বীপ বানানোর চেষ্টা করলো। আহারে, এতে গার্সিয়া মার্কেস লিখেছিলেন, আমি দেখতাম তো মহা মুশকিল, তো আমি করলাম কি, ভীষণ ফ্ল্যাম্বয়েন্ট চেহারা, ওরকম টাইপ একটা, মানে প্লে বয় গাব্রিয়েল গার্সিয়া মার্কেস। তখন তখন ওর সেন আনিওস দ্য সলেদাদ বইটা বেরিয়েছে, সেন আনিওস দ্য সলেদাদ, 100 Years of Solitude। তা উনি করলেন কি, টোপ ফেলে ফেলে এই প্রধান সবচেয়ে বেশি যারা আজে বাজে কথা লিখেছে সেই সাহিত্য সমালোচকদের, রিভিউয়ারদের স্ত্রীদের সঙ্গে উনি আলাপ করলেন, এবং করে শুলেন।
কিন্তু সম্মান করলেন, তারপরে তার কথা বললেনও। তার সেটা অনেকে বলেছেন নাকি যে ওকে দেখে নাও তো মহাহারাম লোক, এটা কিছু করো। একটা ছোট চিঠি দিতেন, বাবা তোমার সাহিত্য সমালোচনার রিভিউ যা, তার চেয়ে তোমার স্ত্রী অন্তত ভালো, তার দিকে নজর দাও। কেমন কেমন একটু নজর দাও, নয়তো নয়তো আমায় দিতে হবে। তা হ্যাঁ রে, এবার তুই বুঝতে পারছিস তো, আমি বুঝতে পারছি তোর যন্ত্রণাটা কোথায়। শোন, অনেক বেজে গেল, অনেকক্ষণ হয়েছে, হেজিয়েছি। হ্যাঁ রে, এই তোকে বলতে হবে না যে রবীন্দ্রনাথের পর আমি, আমি মোটেও তা না, আমি কারো কোনো নাথের পরই আমি না, আমি আমি। আর শোন, গান বাজনা শোন না, খুব খারাপ না জানিস তো। হ্যাঁ রে, তুই তোর মতো করেই শোন। বাবু তোর জন্য কি নাম, তুই আবার নাকি একাডেমিক লাইনে বেশ ভালো, ওই আমার স্নেহভাজন সেন মহাশয় লিখেছেন। হ্যাঁ, হ্যাঁ রে, তুই আবার একাডেমিক লাইনে ঢুকেছিস, মানে ছাত্রছাত্রীদের, এই তো তুই এটা আস্ত করো না রে, তুই তো 12টা বাজাচ্ছিস, সর্বনাশ করেছে, তুই তো একটা বিপুল করো না, না করো না তো, 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 না করো না, সময় এখনো বাকি, আরো ইনফেক্ট করা বাকি, বলে একটা জায়গা পাখি, মানে আমি, না করো না। হ্যাঁ রে, ভাল লাগছে তোর এই গানটা। রজনী, ইন, রজনী এখনো বাকি, হটস্পট হবে আরো, আরো সংক্রমণ বাকি, বলে রাতে জাগা পাখি, না করো না। হ্যাঁ রে, ভাল লাগলো তোর গানটা। আসল গানটা শুনিস, লতা মঙ্গেশকর গিয়েছিলেন, শলীল চৌধুরী লেখা সুর, অর্কেস্ট্রেশন ও। শুনিস বাবা, গান বাজনা শোন মন দিয়ে, কেমন? আমারটা শুনতে হবে না। তবে মমতার নামে একটা রাগ তৈরি করলে সেটা চামচেগিরির জন্য রে, আমি পারি বলে। তোরা যেমন কিছু পারিস না, অত 20-30 বছরে, 40 বছরে তোরা একজন বাম সং রাইটার দেখাতে পারবি আমার ধারে কাছে আসতে পেরেছে? হ্যাঁ রে, বাবাটা ফুটে বুঝে তোকে আমি আদর গলে 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 নাট্টা নাবুদ করে দেব। চামচেগিরি করতে গেলে লোকে অন্য জিনিস করে। যেমন আমি কিছুক্ষণ চামচেগিরি করেছিলাম তোর ওই ঘরেতে ঢোকার জন্য গুন গুনিয়ে, মনে পড়ছে? কেমন লাগছে রে? হ্যাঁ, ভাবলি খুব ফেসবুকে তুই আমায় খিস্তি করে পার পাবি? হ্যাঁ রে, হ্যাঁ, কিরে বোকা, পরের দুটো বলিনি কিন্তু, তোকে বলে কোনো লাভ নেই। দেখ, আমি না তোদের ব্যথাটা বুঝতে পারি, যারা আমার নামে খিস্তি করিস মাকুদের মধ্যে নকুদের মধ্যে, আমি বুঝতে পারি। তোদের না কোনো জায়গা নেই কোথাও, তোদের কোথাও কেউ চায় না। এই তোদের জীবনে প্রেম আছে? নেই। কাউকে সত্যি ভালোবেসেছিস বেসেছিস কখনো? না। কেউ তোদের কাউকে বলেছে আমি তোমায় ভালোবাসি, আমি তুমি চাই, আমি তোমার? সুপ্রভাত বিষণ্ণতা তোমার, আমি তোমার, এরকম একটা গান শুনেছিস কোনোদিন? হ্যাঁ রে, ভাবতে পারিস? হঠাৎ স্মৃতির বিপন্নতা তোমার, আমি তোমার। হ্যাঁ রে, বয়স হলো বেলা গড়ায় তোমার, আমি তোমার, অকারণে মনে পড়ায় তোমার, আমি তোমার। চেষ্টা করবি?
দুপুর দুপুর বেলা মেঘে ঢুকি তোমার আমি তোমার, বিকেল মনে আঁকি বুকি তোমার আমি তোমার, বেলা শেষের পুকুর পাড়ে তোমার আমি তোমার। আর একটাকে দেখাতে পারিস আমরা গান তৈরি করতে পেরেছে রবীন্দ্রনাথের পর? একটাকে দেখা। বেলা শেষের পুকুর পাড়ে তোমার আমি তোমার, সন্ধে আসছে চুপি সাড়ে তোমার আমি তোমার। হ্যাঁ রে, হ্যাঁ রে। আর একটা দিন হারিয়ে যাওয়ায় তোমার আমি তোমার, অকারণে মনে পড়ায় তোমার আমি তোমার। তারপর কি না, একলা গানের পানসি বাবায় তোমার আমি তোমার, তোমার আমি তোমার, গানের দিব্যি তোমায় চাওয়ায় তোমার আমি তোমার। আরে গর্ব হয় না? কত ভাল লাগে না? এটা বাংলা গান। কি করছিস? হুম, ধুৎ। ওই ছোট্ট বাটকুলটা যেমন করছিল শির দাঁড়া, আমার নেই আর ওর আছে। কোথায় দাঁড়ালো মালটা, কোথায় দাঁড়ালো? সেই মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্য করলেন, তারা কি কিস্তি করেছিল আমার নামে, আমি ওর হাত থেকে পুরস্কার নিয়েছি বলে। দেখ সবাই নির্লজ্জ কিরকম, এতটা নির্লজ্জ কিন্তু বাঙালির ছিল না, বিশ্বাস কর। এটা কিন্তু না, এ হয়েছে, বিশ্বাস কর তোরা, এটা মা আমল থেকে হয়েছে নির্লজ্জতা একটা। কেন রে, এরকম তো ছিল না, এরকম কেউ ছিল না রে, বিশ্বাস কর। এরকম কেন বলি রে? একটু অন্যরকম হয় না? এই করোনার এই দুপুরে ঠিকক্ষণ না একটু অন্যরকম হই আমরা? অযথা ঝগড়াঝাটি করে, কিছু ঝগড়া করতে অশান্তি যে আঘাত করে তাই তো বিনা বাজে, কারণ বিনা বাজানোর জন্য অশান্তির আঘাত দুম দাঁড়াত্তা গুম দাঁড়াক্কা ডুম দাঁড়াক্কা ধরে। এবার বিদায় দে রে, এক মুহূর্তে ফিরিয়ে দিলি সহজ চোখে তাকে থাকা, ওই তো তোমার চোখে আমার সত্য রেখা পদ্ম আঁকা, পদ্মটাতে সুর ছোঁয়ালে গান হবে কি দুজন মিলে, সহজ কৌতূহলের অঙ্ক চোখের চাবায় মিলিয়ে দিলে। হ্যাঁ রে, আমায় ভালোবাসবে না মেয়েরা? তোদের ভালোবাসবে? কি আছে তোদের? ধ্যাৎ, কোনো হতে পারে? হিংসে করিস না, কেমন? নিজের স্কিল বাড়া, কিছুটা দিকে একটু উন্নতি কর না রে জীবনে। সারাক্ষণ নিন্দে বান্দা, মুসলমান হিন্দু, হুম, সামসা হামসা, এই করছিস। সব ভয়, একটু একটু ভদ্র হ না, খুব পয়সা লাগে না কিন্তু, জানিস তো। বয়স বলে বাড়ছি দেখো। আচ্ছা শুনুন, এটা জানতে ইচ্ছে করে না, 72-এর এই লোকটা এরকম গলটাকে এখনো রেখেছে এই করে সুরে? এইটা নিয়ে তো কোনো চর্চা হয় না। কটা বিয়ে, কটা ইয়ে, কটা তুয়া, কটা কাকাতুয়া, কটা পান্তুয়া, এইসবই করে গেলি হ্যাঁ রে বাঙালি। হ্যাঁ, এরকম গানগুলো কি করে আসে, সুরগুলো কি করে আসে, মমতার রাগটা কি করে এলো, কোনো জানতে ইচ্ছে করে না? এমনি এসে ধরতে ইচ্ছে করে, হ্যাঁ রে বুড়ো, কি করে এরকম ঘাস রে? বেদম বেহাল ইচ্ছেটাকে চলতে চলতে কুড়িয়ে নিলে সহজ চোখের ছোঁয়ায় তুমি, হরিণ চোখ চিতা আমার চোখে ফিরিয়ে দিলে। এগুলো নিয়ে একটু কৌতূহল
দেখেন না। হ্যাঁ রে, এই ডোমেস্টিক ভায়োলেন্স করবি না কিন্তু। তুই যদি আমার সবার সামনে আমার এরকম নিজের নাম ধরে খিস্তি না করতিস, আমি সকলের সামনে তোর ব্যাপারটা বলতাম না, তোদের ব্যাপারটা। তুই আমার কিচ্ছু করতে পারবি না। কেমন? আমি কিন্তু ওনার নাম বলিনি। দেখিস ডোমেস্টিক ভায়োলেন্স করিস না। এইসব দিকে একটু ভাব না। এক মুহূর্তে ফিরিয়ে দিলে, এই সুর, প্রথম সুরটা কিন্তু আমার নয়। প্রথম সুরটা বিজে নামে এক ফরাসি সঙ্গীত স্রষ্টার, তার কারমেন নামে একটি অপেরার লাইট মোটিভ এটা, তার মূল সুর, থিম। জনাব সুদীপ, এমন সুন্দর কণ্ঠ কি করে থাকলো? তুমি এত ভালো বলে, তুমি এটা সুন্দর শুনলে বলে জনাব। তুমি যে সুন্দর মনের অধিকারী, ওই জন্য তুমি সুন্দরটা শুনতে পেলে বাবা। বন্ধু, গুরুর কৃপা আমি বিশ্বাস করি, বুঝলে? সব গুরুর কৃপা, বিশ্বাস করো। আমি তো একটা প্রাচীন দেশের বুড়ো মানুষ। গুরুর কৃপা বাবা, গুরুর কৃপা সুদীপ, গুরুর কৃপা। বীজের রচনা। আহা, সুরটা ভাবুন তো, মনটাকে কোথায় নিয়ে যায়। সঙ্গীত আছে, এত কিছুর মধ্যেও কিন্তু সঙ্গীত আছে। সঙ্গীত, ওই এই তোর কি নাম, তোর কি রে, তোর বাবা ধরে মেললো আমার বাবাকে, ওইসব গান না, অত তুই গিটার বাজি ওরকম না। সে আমি সঙ্গীত, গান, এও তো গান। আমি আপনাদের বলি, এই গল্পটা বলি, আপনাদের খুব ভালো লাগবে। এইভাবে তৈরি হয়। আমি তখন তোমাকে চাই হয়েছে, বেরিয়েছে, আমি একটু নাম করেছি জানেন, তখন ভবানীপুরে থাকি। ফোন পেয়েছি সবে, ফোনটা পেতাম না। আমার বন্ধু পটলা, প্রতুল কর, প্রতুল কর আমাকে ফোনের ব্যবস্থা করে দেন। ওই আর একজন ছেলে প্রতুল কর, নামটা মনে রাখবেন। ওকে মানে ঈশ্বর পটলা নামেই চেনেন, প্রতুল কর নামে চেনেন না। প্রতুল কর, যার মেয়ে পাশেই কারুর একখানি হাত ধরো গানটি ছোট বড় মিলে অ্যালবামে গেয়েছিলেন। কেমন? তা তাতান, হ্যাঁ, পায়েল। পায়েল এখন মা হয়ে গেছে, সেই পাশেই কারুর একখানি হাত ধরো এখন একটি ছোট্ট মেয়ের মা। অর্থাৎ আমরা সব দাদু, মানে নানা ভাই। তা প্রতুল অনেক কষ্ট করে আমার একটা টেলিফোন জোগাড় করে দিয়েছিল। তা একটা টেলিফোন এলো, তা সে ওপারে একটি মেয়ের কণ্ঠ বলছেন যে আপনি সমান, আগে হ্যাঁ, আমাকে আপনি চিনবেন না, আমি খুব কাছেই আছি, আপনি তো ভবানীপুরে কেদার বসলেন, কেন আপনি জানেন? বলে হ্যাঁ জানি, আমরা অনেকেই জানি। আর আমি আছি হাজার মোড়ে একটা ছোট অফিসে, আপনি একবার আসবেন। কেন? আপনাকে দেখতে ইচ্ছে করছে, একবার আসুন না। আমি আবার কি, আপনি হঠাৎ করে আমার একটু আপনাকে দেখতে ইচ্ছে করছে? আপনি তো এরকমই লোক, আপনাকে তো এটা বলা যায়, বলা যায় না সুমন? যিনি লিখতে পারেন, যিনি গাইতে পারেন, ভীষণ অসম্ভবে তোমাকে চাই। আপনাকে বলতে পারবো না আমি? আমার তখন 43 বছর বয়স। আপনি আপনি চলে আসুন, আমি আপনার জন্য অপেক্ষা করছি, আসুন একবার, আপনার আসা দরকার। ও কি হলো? আমি বাড়িতে বেরিয়ে গেলাম, হেঁটে, সত্যি খুব কাছেই, খুব দূর না, হেঁটে, পায়ে হেঁটে কেদার বসে নদীতে বিজলি সিনেমার পাশ দিয়ে গিয়ে, আশুতোষ কলেজের পাশ দিয়ে গিয়ে সোজা চলে গেলাম। একটা যে অফিস, একটা ছোট্ট একটা অফিস, একটা গ্যাস স্টেশন আছে তার পাশেই,
সেই অফিসে ঢুকে তার নাম বলতেই একজন বললেন, দাঁড়ান, উনি আসছেন। একজন এসে দাঁড়ালেন, সাদা পোশাক পরে আছেন, গলা থেকে পা অবধি সব সাদা। আমার পায়ে মাথা নিচু করে উনি প্রণাম করলেন আমায়। আমি আশীর্বাদ করলাম। আমায় বললেন, আশীর্বাদ করুন। আমার চোখের দিকে তাকিয়ে থাকলেন, আমি তার চোখের দিকে তাকিয়ে থাকলাম। হ্যাঁ, বললেন, সুমন, আমাদের দেখা হওয়া দরকার ছিল, নমস্কার। আমি বললাম, নমস্কার, চলে এলাম। বাড়ি ফিরেই আমি গানটি তৈরি করেছি। এক মুহূর্তে ফিরিয়ে দিলে, তিনি জানেন না, সহজ চোখে তাকিয়ে থাকা। এবং ওই কারমেন থিমটা আমার মাথায় এসেছিল ওকে দেখে। কিভাবে? কারমেন নামে একটা ফিল্ম হয়েছিল, কোনো সাউথ আমেরিকান দেশের হয়তো। গল্পটা ছিল এরকম ফিল্মের, যে একটা কোম্পানি, অপেরা কোম্পানি, কারমেন অপেরাটা করবে। কারমেনের ভূমিকায় কে থাকবেন তাকে খোঁজা হচ্ছে, কিছুতেই মনে ধরছে না ডাইরেক্টরের। শেষকালে একদিন এইবারে দেখা যাচ্ছে, খাট 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 করে একটা আওয়াজ হচ্ছে, বুটের, লম্বা বুটস পরা একটি মেয়ে বোঝা যাচ্ছে, খোলা চুল, হন হন করে হেঁটে যাচ্ছেন, খট খট করতে করতে ডাইরেক্টরের ঘরে ঢুকলেন। এবারে আমরা ওভার দ্য শোল্ডার শট দেখছি, ওর কাঁধের ওপর থেকে শট নেওয়া হচ্ছে, ক্যামেরা ফেভার করছে ডাইরেক্টর ছেলেটিকে। ওকে দেখে ডাইরেক্টর জাস্ট মুহ্যমান উঠে দাঁড়ালেন। মেয়েটিকে আমরা তখন দেখছি না, মেয়েটির কণ্ঠ শুনলাম, অম্ব্রে। স্প্যানিশে অম্ব্রে মানে ম্যান, অম্ব্রে মানে লোক, ম্যান বললেন। এইবারে রিভার্স ক্যামেরা, মেয়েটিকে দেখছি। এই যখন মেয়েটিকে দেখছি, ব্যাকগ্রাউন্ডে কারমেনের থিম বাজছে, টা ডা ডা ডা, টা ডা ডা ডা, টা ডা ডা ডা, ডা ডা ডা, ডা 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 ডা, টা ডা 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 ডা। এই মেয়েটিকে যখন দেখলাম আমি হাজরার মোড়ের ওই অফিসে, that was the first thing that occurred to me, Carmen, hombre. And that is almost what the young girl told me, said to me, hombre. Hombre না বলে বললেন সুমন। তো সুমন তো hombre, man. সুযোগ এখানে লিখছেন, অথচ গানটা শুনে মনে হয় আমাদের বাংলাদেশের সুর। তাই তো এটা হলো আবার ওই ম্যাজিক। ম্যাজিক যখন হয় তো হয় সুযোগ, তুমি গুণী মানুষ, তুমি বুঝবে। যখন ম্যাজিক হয় তো হয়, হলো তো হলো, এটা হয়ে গেছে। এক মুহূর্তে ফিরিয়ে দিলে সহজ চোখে তাকিয়ে থাকা, এ কথা তো বাংলা ভাষাতেই সম্ভব, এ পৃথিবীর কোনো ভাষায় এটা হবে না। ফলে এই সুরটা এমন অমোঘ একটা একটা ভবিতব্যের মতো এসে পড়ছে, বা কথাগুলো এসে লাগছে, এই যখন ওকে ধরছে, তখন সুর বলছে, কথা বলছে, গানের ঢেউয়ের মতো বলো কন্যা। সুর বলছে, মুখের কাছে মুখটা নিয়ে গিয়ে কবুল কবুল। বুঝলে সুযোগ? এক মুহূর্তে ফিরিয়ে দিলে। আমার মার্ক্সবাদী বন্ধুরা, আমার নকশালপন্থী বন্ধুরা, আপনাদের কারুর উপর আমার কোনো রাগ নেই। আমাকে চামচে নিশ্চয়ই ভাববেন, মমতার চামচে হবে না তো কার হবে বলতে পারেন এই বুড়ো বয়সে? আপনারা তো সেরকম কোনো নেতা তৈরি করতে পারেননি। গর্ব করে যা বলতে পারতাম, আমি অমুকের চামচা। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের গর্বিত চামচা। ভাল লাগছে শুনতে, তো নিজেই বলে দিলাম। টাকা না, মমতা অত টাকার নেই। আমি চাই টাকায় যদিও বিজেপির চামচা হতাম, টাকার জন্য চামচাগিরি। এখনো বলছি, দম করে ধরুন দিলীপ ঘোষ, কেউ যদি একজন আমাকে বলেন যে, ও সুমনবাবু, কবির বলতে হবে না, ও সুমনবাবু, আগে হ্যাঁ বলুন,
আহ, আমাদের হয়ে খেপ খাটবেন, ভালো দেব। এমন যদি বলি কত, যদি যদি বলে 10 কোটি, না 10 হবে না, আর একটু পারবেন, করতে করতে যদি 50 কোটি ফুটি হয়, আপনি ভেবেছেন আমি না বলবো? জীবনে কোনো দেখেছি এরকম এরকম গন্ধ পেয়েছি? ব্যাংকে একসময় ক্যাশিয়ারের কাউন্টারে বসেছি, ভল্টে গিয়ে টাকা দেখেছি, এরকম টাকা তো দেখিনি। যে টাকা নিয়ে এখন খেলাপি ঋণ নিয়ে লোকে চলে যাচ্ছে কোথায়, আর আমার আপনার দেশের মানুষ খেতে পায় না। এই রে, না 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 না, পলিটিক্যাল কথা বলছি না, পলিটিক্যাল কথা বলছি না, নিতান্তই বলতে চাইছি রবার্ট ফ্রস্টের সেই কবিতাটা, আই হ্যাড এ লাভার্স কোয়ারেল উইথ দ্য ওয়ার্ল্ড, আই হ্যাড এ লাভার্স কোয়ারেল উইথ দ্য ওয়ার্ল্ড। মমতা, আমি তোমার সঙ্গে আছি, থাকবো, যে যাই বলুক থাকবো। তুমি সাবধানে থাকো মমতা, তোমার খুব সাবধানে থাকা দরকার। আমাকে দেশের কতটা দরকার আমি জানি না, তোমাকে বড্ড দরকার, সাধারণ মানুষগুলোর বড্ড দরকার। আর কে তাদের জন্য সাইকেল দেবে বলো তো? আর কে ওষুধগুলো সব বিনা পয়সায় দেবে? আর কে স্কুলের ইউনিফর্ম দেবে সব ছেলে মেয়ের? পায়ের জুতো দেবে বলো তো? বন্ধুরা, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দে থাকুন, সুরে থাকুন, সুখে থাকুন, মেজাজে থাকুন, মস্তিতে থাকুন, ভালো থাকুন, রংবাজের মতো থাকুন। বয়স বলে বাড়ছি দেখো, মৃত্যু বলে। ভালো থাকুন সকলে।